কয়েকজন তোমাদের অলওয়েজই তোমরা বলো ভাই সাউন্ড একটু চেক করেন। আমি তোমাদের সবার ক্ষেত্রে এই জিনিসটা ভাই বলতেছি ভাইয়া আর একটু জোরেটা কি ভাইয়া, আমি হাইয়েস্ট ভলিউমে কথা বলতেছি, মানে আমার গলার যে কেপাবিলিটি আল্লাহ আমাকে দিয়েছে, ঠিক আছে, ওই ইয়াতে আমি কথা বলতেছি, ঠিক আছে। এরপরের বাদ বাকিটা তো ভাইয়া তুমি এক কাজ করো, তুমি সাউন্ডটা বাড়ায় ফেলো, তাহলে তো একই জিনিস হলো না, বিকজ আমার তো আর কেপাবিলিটি নাই এত জোরে কথা বলার। তুমি তোমার যেই স্পিকার, লাউড স্পিকার যেটাই থাকে না কেন, ওইটা সাউন্ডটা বাড়ায় ফেলো, ওকে, তাইলে তো হয়ে গেল, সিম্পল সলিউশন, ওকে। আর কোনো কারণে, বিকজ আমরা জানি যে আমাদের নেটওয়ার্ক বলি বা আমাদের ওয়াইফাই বলি ভাই, এটা বাংলাদেশে আমরা কখনো এটাকে গ্যারান্টি দিতে পারি না এটা অলওয়েজই ঠিকঠাক থাকবে। কোনো কারণে যদি হ্যাঁ আমার খুব বেশি প্রবলেম হয়, সেটা তো অবশ্যই আমাকে জানানো হবে, তখন সাথে সাথে সুমন ভাই, তখন আমাদের আরেকজন ভাইয়া যিনি আছেন সে শুরু করে দিবে। আফজাল ভাই, সব কি ঠিক আছে? আপনি একটু বলেন, তাহলে আমি বুঝতে পারবো। হ্যাঁ, তাহসিন ভাই সব ঠিক আছে। তো আপনি যেটা বলছেন এটা আমি আবার ওদেরকে রিমাইন্ডার দিচ্ছি। কিউএনএ তো অবশ্যই আজকে বায়া যেটা পড়াবেন এই টপিকের উপর কোয়েশ্চেন করবা, ম্যানেজমেন্ট রিলেটেড, অথবা যেটা হলো ভাই হ্যাঁ অথবা ইয়েস নো, এগুলো যে বলো সাউন্ড শোনা যাচ্ছে না, এগুলা কিউএনএতে লিখবো না, আমরা এগুলা ইগনোর করবো। এগুলা চ্যাটে লিখতে পারো, বাট কিউএনএতে অবশ্যই টপিকের বাইরে কিছু লিখবো না। ঠিক আছে ভাই, শুরু করতে পারবো ভাই। ওকে, ধন্যবাদ সবাইকে ভাইয়ারা। তো আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে সরলরেখা, খুবই মজার একটা চ্যাপ্টার, আমাদের M2। আর এটা হলো আমাদের প্রথম পত্রের 3 নম্বর চ্যাপ্টার। এটার আন্ডারে তোমাদের অনেকগুলা চ্যাপ্টার ছিল, 3.1, 3.2, এভাবে এভাবে করে 3.9 পর্যন্ত। কিন্তু কথা হচ্ছে যে ভাইয়া আমরা এদেরকে এতগুলা এই আজকের 1-2 ঘন্টার ক্লাসে শেষ হবে? হ্যাঁ ভাই, অবশ্যই হবে। আমাদের যতটুকু দরকার, আমাদের যতটুকু অ্যাডমিশন পরীক্ষার জন্য দরকার, আমরা ততটুকুই দেখবো। সো ওইগুলোর মধ্যে প্রিভিয়াস ইয়ারে কি আসছে, কি কি বেসিক আমাদের বোঝা দরকার, ইনশাল্লাহ আমরা কভার করে ফেলবো, ওকে। আচ্ছা, তো প্রথমে আমরা স্টার্ট করি একদম খুবই বেসিক কিছু কথাবার্তা দিয়ে, একদম তোমাদের ক্লাস ছোটবেলার কথাবার্তা দিয়ে, যেই জিনিসটাকে আমরা বলি স্থানাঙ্ক জিনিসটা কি, ঠিক আছে। তো স্থানাঙ্ক ব্যাপারটা রিলেটেড, তোমরা যেমন ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারে তোমরা শুরুতে পড়ছিলা, এখানে তোমাদের ম্যাথেও আমাদের আলোচনা হয়, এটা নিয়ে হয়তো তোমাদের আরো অন্য ম্যাথ ক্লাসেও এটা নিয়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে কথা বলবো প্রয়োজনের বেসিসে, ওকে। তো শুরুতে আমি একদম বেসিক একটা এক্সাম্পল বলি, যে ছোটবেলার কথা, সেই তো যখন তোমরা ক্লাস 8-এ পড়তা, তোমরা এই সেট বলে একটা জিনিসের নাম শুনছিলাম না ভাইয়া? যে সেট কি, ধরো আমি তোমাকে লিখলাম 2 আর 3, একদম বেসিক জিনিস দিয়ে আমি তোমাদেরকে বলতেছি। এটা একটা সেট যার উপাদান হচ্ছে 2 আর 3। আমি আরেকটা সেট দিলাম যার উপাদান হইতে পারে 3 আর 4, একদম বেসিক জিনিস, ঠিক আছে ভাইয়া। এখন দুইটা সেটের মধ্যে আমরা সম্পর্ক স্থাপনের একটা পদ্ধতি জানতাম, যেটাকে আমরা বলতাম কার্তেশীয় গুণজ, ইংলিশে বলতাম যাকে কার্টেসিয়ান প্রোডাক্ট, ওকে। তো এইটার মাধ্যমে, সরি, এই কার্তেশীয় গুণজ যখন হইতো, এটা কি আমাদের নর্মাল টাইপের গুণ ছিল, যে এরকম ছিল কি ভাই যে 3 দুগুণী 6 বা 4 দুগুণী 8, এরকম ছিল না কিছু। এটা অনেকটা এরকম ছিল যে আমার এই 2 আর 3, 2,3 এভাবে লিখতাম, এরপরে 2,4 এভাবে লিখতাম, এরপরে 3,3 এভাবে লিখতাম, এরপরে 3,4 এভাবে লিখতাম, রাইট? একদম আশা করি এগুলো তোমাদের মনে আছে। তো এখন যে কথাটা হচ্ছে যে এই যে এক একটা করে আমি যে ফার্স্ট ব্র্যাকেট আলা এলিমেন্ট গুলা পাইছি, এই এলিমেন্ট গুলার নাম আমরা দিতাম হচ্ছে ক্রোমোজোর, রাইট? ক্রোমোজোর। আর ক্রোমোজোরটা আসলে কি ছিল? এই ক্রোমোজোরটা আসলে কি বুঝাইতো আমাদের, বা এরকম যে একটা এই 2,3 কে আমি কিভাবে মানে এক্সপ্রেস করতে পারি? আমি বলতে পারি যে আমি যদি একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার কথা চিন্তা করি, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা মানে কোনো একটা বিন্দুর অবস্থান বোঝানোর জন্য আমরা যদি দুইটা ডাইমেনশন নিই, অর্থাৎ এক্স এক্সিস আর ওয়াই এক্সিস কে নিলাম। তোমাদেরকে এই ডাইমেনশন ওয়ার্ডটার নামটা কেন নিলাম? বিকজ ভাই এটার সাথে তোমরা ফ্যামিলিয়ার, তোমরা এক্স ওয়াই জেড নিয়ে আলোচনা করছো ভেক্টর, তোমাদের ফিজিক্সের ক্ষেত্রে আই জে কে, তোমরা এই ধরনের টার্মস গুলো ইউজ করছো, সো তোমাদের জন্য এগুলো একদমই বাচ্চাদের জিনিস, ওকে। তো এই যে 2,3 কে আমি বলতেছি, এই 2,3 কে যখন আমি এক্সপ্রেস করতে যাব, তাহলে আমি বলতে পারি যে 2টা, অর্থাৎ এই প্রথম উপাদানটা হচ্ছে আমার এক্স স্থানাঙ্ক, বা যেটাকে বাংলায় আমরা বলি হচ্ছে কি আমাদের ভুজ, রাইট? আর এই 3টা হচ্ছে কি ভাই আমাদের ওয়াই স্থানাঙ্ক, যেটাকে বাংলায় আমরা বলে থাকি কোটি, ওকে। তাহলে আমরা সহজে বলতে পারি যে এই যে বিন্দুটা, যদি আমি এক্স এক্সিস বরাবর, ধরো ভাই এখানে আমি 2 ঘর গেলাম, এদিকে আমি 2 ঘর গেলাম, আর উপরে যদি আমি 3 ঘর গেলাম, ধরো এটা আমার 1 ঘর, 2 ঘর, 3 ঘর, আমি বলতে পারি যে এখানে আমি কোনো একটা বিন্দু পাবো, সেই বিন্দুটা হচ্ছে আমার 2,3, ওকে। তো এখন এই যে বিন্দুটা ভাই আমার আছে, এই বিন্দুটার অবস্থান বা এই বিন্দুটাকে প্রকাশ করার জন্য আমরা কি ব্যবহার করছি? এক্স কমা ওয়াই, একদম সহজ কথা যদি বলি এক্স কমা ওয়াই। তো এভাবে প্রকাশ করার যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে আমরা বলি হচ্ছে কি আমাদের কার্তেশীয় পদ্ধতি,
ঠিক আছে? সো এই জিনিস নিয়ে কি আর কোনো কোশ্চেন আছে ভাই তোমাদেরকে? যে আমাদের এইভাবে যে প্রকাশ করি আমাদের এটা হচ্ছে আমাদের বেসিক কার্টেসীয় পদ্ধতি। ওকে, এখন অর্থাৎ সহজ কথা আমরা এক্স কমা ওয়াই এভাবে করে যখন আমাদের প্রকাশটা হবে সেটা হবে আমাদের কার্টেসীয় পদ্ধতি। পদ্ধতি এখন বলতে পারো ভাইয়া এই বাদে কি আর কোনো পদ্ধতি আছে? হ্যাঁ, আরেকটা পদ্ধতি আছে যেটাকে বলি আমরা পোলার পদ্ধতি, যেটাতে আমরা আর কমা থিটা দ্বারা আমরা একটা জিনিসকে মানে প্রকাশ করে থাকি বা একটা বিন্দুর অবস্থানকে প্রকাশ করে থাকি। তাহলে আর থিটাটা ব্যাপারটা কি হবে, যে মনে করো কোন একটা বিন্দু এটা আছে, তাহলে এটাকে তুমি যদি কার্টেসীয়তে তুমি বলতেছো যে ভাই এটা এক্স কমা ওয়াই আছে, তাহলে এটাকে আর থিটাতে আমি কিভাবে বলবো, আমি এই বিন্দুর সাথে এই মূল বিন্দুর একটা সংযোগ রেখা নিলাম, সেটাকে আমি আর নাম দিলাম, আর সেটার সাথে এখানে যে অ্যাঙ্গেলটা সেটাকে আমি বললাম থিটা। তাহলে ভাই সেটার ফর্মুলাটা আমাদের বেসিক কি হবে? একটা জিনিস দেখো ভাইয়া, যে এই যে বিন্দুটা, এই বিন্দুটা যাইতে তোমরা এতটুকু পথ গেছো হচ্ছে 2 ঘর, আর এতটুকু পথ গেছো হচ্ছে কি আমাদের 3 ঘর। তাহলে সহজ কথা আমি বলতে পারি না যে ভাইয়া এতটুকু পথ আসলে আমাদের এক্স এর মান, আর এতটুকু পথ হচ্ছে আমাদের কার মান? ওয়াই এর মান। তাহলে এটাকে যদি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, আর এর মানটা কি হবে? আর এর মানটা হবে আমাদের জাস্ট প্রতিভুজের ভ্যালু, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আশা করি এখান থেকে তোমাদের কোনো কোশ্চেন থাকার কথা না। আর তাহলে ভাই থিটাটার মান কি হবে? থিটাটার মান আমরা বলতে পারি কি হবে ভাই, এটাকে যদি একটা সমকোণী ত্রিভুজ, ট্যান থিটা মানে কি আমাদের লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে ওয়াই বাই এক্স, এটাকে আমরা মডিউলাস টার্মের ভিতরে রাখবো। এরপরে আমরা এখানে থিটা ইকুয়ালস টু বলবো ট্যান ইনভার্স মডিউলাস অফ ওয়াই বাই এক্স। এটা আমি একদম বেসিক নিয়ে বলতেছি, আমরা আরেকটু কিছু কথাবার্তা বলবো। একটু পর্যন্ত আমি ধরে নিচ্ছি যে তোমরা সবাই ভালো মতো পারো, এখান থেকে তোমাদের বেশি কিছু বারবার স্লোলি পড়াইলে তোমরাই বিরক্ত পাবে, ভাই একই জিনিস আমাদের বারবার বলতেছেন কেন, এগুলো তো পারি। আমি জানি ভাই পারো একটু। হ্যাঁ, লিখিত পরীক্ষা নিয়ে কথা বলতে বলছো ভাইয়া, একটা জিনিস আমি বারবার বলি ভাই, লিখিত এমসিকিউ কে শুরুতেই মানে আলাদা করে ফেলো না। ওকে, প্রথমে যখন একটা জিনিস আমি বলি ভাইয়া আজকে যা কিছু পড়াবো সবই এমসিকিউতেও যেমন ইউজ করতে পারবা, লিখিততেও তেমন ইউজ করতে পারবা। তো এই কথাগুলো বারবার বলবা না ভাইয়া এটা এটা যে করছেন এটা কি রিটেনে করা যাবে কিনা। এটা অবশ্যই জানো ঢাকা ভার্সিটির একজন প্রফেসর, একজন অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যখন তোমার খাতা দেখবে, তারা মানে লাইক ওরকম না যে একটা এইচএসসি টিচার যেভাবে খাতা দেখে ওভাবে খাতা দেখবে। তারা দেখবে যে তারা ট্যালেন্টেডকে নিতে চাবে, তো তারা বুঝবে যে না তুমি কোন পয়েন্টে লিখছো। এমন যদি হয় যে না তুমি একটা লাইন লিখে পুরো অ্যান্সার করে দিছো, যদি সেটা রেলিভেন্ট হয় তুমি ফুল মার্কই পাবা। ওকে, সো এগুলো নিয়ে ভাই কথা বলে না, অনেক বড় ক্লাসে তোমরা উঠতেছো, সো ভাই এটা করা যাবে কিনা ওটা করা যাবে কিনা এগুলো বলার দরকার নেই। ওকে, আচ্ছা এখন যে জিনিসটা হচ্ছে কি ভাইয়া, আমাদের এইখান থেকে আমার কথা শেষ হয়নি। তো আমাদের এই যে দ্বিমাত্রিক ব্যবস্থায় এখানে আমাদের একটা জিনিস দেখো, চারটা ভাগ আছে, এটাকে আমরা বলি আমাদের চারটা চতুর্ভাগ। ঠিক আছে, এটাকে আমি বললাম প্রথম চতুর্ভাগ বলি, এটাকে আমরা বলি দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলি তৃতীয় চতুর্ভাগ, এবং এটাকে বলি আমার চতুর্থ চতুর্ভাগ। ঠিক আছে ভাইয়া, এখন এই প্রথম চতুর্ভাগে কোনো একটা আমরা জানি যে একটা বেসিক জিনিস, আমাদের এইদিকে এটা যদি আমাদের মূল বিন্দু হয়, এইদিকে মানগুলো পজিটিভ হয়, আর উপরে ওয়াই এর মানগুলো পজিটিভ হয়, এদিকে মানগুলো নেগেটিভ হয়, এদিকে মানগুলো ওয়াই এর মানগুলো নেগেটিভ হচ্ছে। তার মানে আমি যদি কোনো একটা বিন্দুকে এই জায়গাটার ভিতর অর্থাৎ প্রথম চতুর্ভাগে থাকে তার অবস্থানটা, আমি কি বলতে পারি যে তার এক্স এর ভ্যালু পজিটিভ, ওয়াই এর ভ্যালু পজিটিভ। স্বাভাবিক কিনা? একটা এক্সাম্পল ধরো যে এখানে কোনো একটা বিন্দু আছে, সেটা কি 1,2 বললাম সাপোজ। তার মানে এই বিন্দুটা আমরা কিভাবে বুঝবো প্রথম চতুর্ভাগে? এটা দেখে বুঝবো যে ভাইয়া এখানে দুইজনই ধনাত্মক। আশা করি এই পার্টটা তোমরা সবাই বুঝতে পারছো। ঠিক আছে ভাই, ওকে। এখন কিভাবে আমি দ্বিতীয় চতুর্ভাগ বুঝবো? তাহলে দেখো দ্বিতীয় চতুর্ভাগের জন্য ধরো কোন একটা বিন্দু এখানে আছে, তাহলে এই বিন্দুতে আমি কিভাবে যাব? তাহলে এই বিন্দুতে যাওয়ার জন্য কিন্তু এক্স বরাবর আমি নেগেটিভ দিকে যাচ্ছি। এই যে এই বিন্দুটায়, এই বিন্দুটায় যাওয়ার জন্য আমি এক্স বরাবর নেগেটিভে যাচ্ছি, আর উপরের দিকে যেহেতু আমি উঠতেছি সেটা আমার আবার ওয়াই এর ভ্যালুটা পজিটিভ, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে আমার ভ্যালুটা মাইনাস কমা প্লাস। ওকে, গেল। এরপর মনে করো যে আমি এই একটা বিন্দুতে আসছি, এই বিন্দুতে ভাই কিভাবে আসবো? দেখো এই ক্ষেত্রে আমি এক্স বরাবরও নেগেটিভে যাচ্ছি, ওয়াই বরাবরও নেগেটিভে যাচ্ছি, ফলে আমি বলতে পারি এটা মাইনাস কমা মাইনাস হচ্ছে। মানে সহজ কথা, আমার এক্স স্থানাঙ্কের ভ্যালু মাইনাস, ওয়াই স্থানাঙ্কের ভ্যালু মাইনাস, ভুজকুটি উভয় মাইনাস, বুঝে ফেলবো যে না সেটা আমার তৃতীয় চতুর্ভাগে পড়ছে। ওকে, আর লাস্ট অফ অল আমার যদি হয় এখানে কোন একটা পড়ে ভাইয়া, তাহলে সেটা কিভাবে বুঝবো? দেখো এক্স বরাবর পজিটিভে যাচ্ছি, ওয়াই বরাবর নেগেটিভে যাচ্ছি, তাহলে প্লাস কমা মাইনাস এটা দেখে বুঝবো যে এটা আমার চতুর্থ চতুর্ভাগে পড়ছে। এখান থেকে আশা করি তোমাদের কোনো কোশ্চেন নাই। ওকে, আচ্ছা তোমাদের কয়জন আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছ এটা একটু বলো তো।
রেইজন করো তো সবাই একটু, আমি তোমাদের একটু কষ্ট করে, যারা আমাকে শুনতে পাচ্ছ, যাদের কোনো প্রবলেম হচ্ছে না আমি যেভাবে কথা বলতেছি, তারা একটু রেইজন করো। সেই নাম্বারটা আমি একটু দেখি। ওকে, আচ্ছা, তো আমার প্রায় 80% রেইজান করছে যারা শুনতে পাচ্ছি। তাহলে এখন আমি একটা জিনিস, এই যে এখন যেহেতু আমাকে বলতেছো না পাচ্ছি না, তাহলে সেটার জন্য কি আমি দায়ী? তাহলে ভাই তোমার সাথের যে বাকি যে অন্যরা, ওরা কিভাবে শুনতেছে, তাই না? তো একটু না মানে লাইক একটু কম্প্রোমাইজিং মেন্টালিটির হও, আর সবসময় অন্যের উপর দোষটা চাপাই দিবা না যে শুনতে পাচ্ছ না তার মানে ভাই আপনারই ফল্ট, আমার ফল্ট না ভাই এখানে। তুমি, তোমার কোনো ডিভাইসের প্রবলেম হইতে পারে, তোমার নেটওয়ার্কের প্রবলেম হইতে পারে। বারবার তোমরা যখন এগুলো লেখো আমি নোটিফিকেশন পাই, আমি তোমাদের কাছ থেকে ভালো কোশ্চেন আশা করি, ভালো বলবো ভাই বুঝতেছি আর একটু, হ্যাঁ ঠিক আছে, না একই কথা একই কথা, ঠিক আছে ভাই স্পিকারটা মুখের কাছে নেন। স্পিকার মুখের কাছে কেন নিবি? স্পিকারের তো থেকে সাউন্ড আসে, বলো মাউথপিস মুখের কাছে নেন। আচ্ছা, তো এখন যে জিনিসটা হচ্ছে কি ভাইয়া, যে আমাদের কি যেন বলে, এই যে এক একটা বিন্দু, সেই বিন্দুগুলো আমরা কিভাবে বুঝতে পারি? আমরা বুঝবো এভাবে যে আমাদের যদি প্রথম চতুর্ভাগ থাকে তাহলে সে প্লাস কমা প্লাস হবে। প্লাস কমা প্লাস দ্বারা আমি আসলে আসলে কি বুঝাইতে চাচ্ছি তুমি হয়তো বুঝছো ভাইয়া, যে আমার এক্সেস এর বা এক্স স্থানাঙ্ক আর ওয়াই স্থানাঙ্ক উভয় পজিটিভ। আমি দ্বিতীয় বলতে দ্বিতীয় চতুর্ভাগ বুঝাচ্ছি, আশা করি এটা তোমরা বুঝতেছো। এটা মাইনাস কমা প্লাস হবে। তৃতীয় চতুর্ভাগে ভাই আমি কিভাবে বুঝবো? সেটা হবে হচ্ছে ভাই আমাদের মাইনাস কমা মাইনাস হবে, এবং লাস্ট অফ অল চতুর্থ চতুর্ভাগ আমি কিভাবে বুঝবো? সেটা প্লাস কমা মাইনাস হবে, শেষ। এখন ভাইয়া যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের তো একটু আগে আমি এটা বলছি যে ভাইয়া এই অ্যাঙ্গেলটা এখানে আছে, অর্থাৎ প্রথম চতুর্ভাগে আমি থেটাটা বের করছি, তাহলে থেটাটা কি, এটা কি বাধ্যতামূলক যে অলওয়েজ এটা প্রথম চতুর্ভাগে হবে? তো আমি যদি প্রথম চতুর্ভাগের হিসাবটা করি তাহলে সেটা হয়তো এটা হইতে পারে যে ভাইয়া একটা বিন্দু এখানে আছে, সেটার জন্য আমরা এই অ্যাঙ্গেলটা বের করছি। কিন্তু যখন সে দ্বিতীয় চতুর্ভাগে থাকবে তখন তোমার অ্যাঙ্গেলটা এভাবে বের করতে হবে। যখন আমার সেই জিনিসটা তৃতীয় চতুর্ভাগে থাকবে, অর্থাৎ আমি অন্য একটা কালার দেই, যখন আমার তৃতীয় চতুর্ভাগে থাকতেছে তখন আমি অ্যাঙ্গেলটা এভাবে বের করব। আমরা অলওয়েজ ট্রাই করব ছোট অ্যাঙ্গেলটা নেওয়ার জন্য। আর তারপরে আমার যদি এরকম থাকে যে আমার এটা চতুর্থ চতুর্ভাগে আছে, আমি এই অ্যাঙ্গেলটা নিব। তো তোমরা হয়তো দেখতে পারতেছো আমি প্রত্যেকটা ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল নিচ্ছি, তাই না? এখন ভাই কিভাবে এটাকে মনে রাখবো? খুব সহজ, জাস্ট এভাবে করে মনে রাখবো। থিটা তে আমরা আসি, তাহলে প্রথম কথা, আমাদের চতুর্ভাগ চিনতে কোনো প্রবলেম হবে না, আমরা একটি স্থানাঙ্ক দেখেই চতুর্ভাগ চিনতে পারবো। কিন্তু আমরা যদি সেটাকে পোলারে নিতে চাই, মানে অর্থাৎ আমরা সেখান থেকে কিসে নিতে চাচ্ছি? পোলার ফরম্যাটে, তাহলে আমাদের তো দুইটা জিনিসের দরকার, আর এবং থিটা। একটা জিনিস মনে রাখবো, আর এর ভ্যালু সবসময় এটাই হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেটা যেই চতুর্ভাগেই থাকুক না কেন, এটা সবসময়। তাহলে ঝামেলাটা কে করতে পারে ভাইয়া? ঝামেলাটা করতে পারে আমাদের থিটা। তাহলে থিটাটা আমরা কিভাবে মনে রাখবো? জাস্ট এভাবে মনে রাখবো যে আমাদের হইতে পারে সেটা প্রথম চতুর্ভাগে থিটাটা, হইতে পারে সেটা দ্বিতীয় চতুর্ভাগে থিটাটা, হতে পারে সেটা তৃতীয় চতুর্ভাগে থিটাটা, এবং লাস্ট অফ অল হতে পারে সেটা চতুর্থ চতুর্ভাগে থিটাটা, তাই না? এখন তোমরা বলতে পারো কিভাবে বুঝবো ভাই চতুর্থ চতুর্ভাগে থিটা হইছে? তোমাকে যখন একটা স্থানাঙ্ক বলে দিবে সেখান থেকে তুমি পোলারে নিবা, তাহলে তুমি কি সেটার চিহ্ন দেখে বলতে পারবা না সেটা চতুর্থতে পড়ছে না প্রথমে পড়ছে না দ্বিতীয়তে পড়ছে, কোনটাতে পড়ছে? তো যখন তুমি দেখবা যে না তোমার প্রথম চতুর্ভাগে, তাহলে আমরা কি বসাবো? থিটা ইকুয়ালস টু tan ইনভার্স মডুলাস অফ y বাই এক্স। যা বলতেছি এটা লিখে রাখো, মুখস্থ করে রাখো, ঠিক আছে ভাইয়া? দেন এই ক্ষেত্রে থিটা ইকুয়ালস টু কি হবে? এই ক্ষেত্রে থিটা ইকুয়ালস টু হবে পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স। তাহলে তৃতীয় চতুর্ভাগে ভাই থিটাটা কি হবে? তৃতীয় চতুর্ভাগের থিটাটা হবে মাইনাস পাই প্লাস tan ইনভার্স মডিউলাস অফ y বাই এক্স। সবসময় মডিউলাস দিবা, ঠিক আছে? মানে এই ক্ষেত্রে আমরা জাস্ট পজিটিভ মানটা নিচ্ছি, এবং লাস্ট অফ অল এই ক্ষেত্রে থিটা ইকুয়ালস টু হবে মাইনাস tan ইনভার্স y বাই এক্স। ওকে, তাহলে আমাদের মোটামুটি এই পার্টের পড়াশোনাটা শেষ। তাহলে আমরা একটু সামারাইজ করে ফেলি যা এতক্ষণ কথা বললাম, বেসিক কথাবার্তা। প্রথমে কথা বললাম যে আমাদের যে স্থানাঙ্ক ব্যবস্থা, এই স্থানাঙ্ক ব্যবস্থাকে আমরা চিরপরিচিত হচ্ছে আমাদের এই কার্তেশীয় পদ্ধতির সাথে, যে কার্তেশীয় পদ্ধতিতে আসলে আমরা এক্স এবং ওয়াই, এক্স কমা ওয়াই এরকম ভাবে প্রকাশ করি। কিভাবে আমরা আসে ক্রমজোড়, ছোটবেলায় এগুলো আমরা পড়ছি।
এটা ছাড়াও আমরা আরেকটা পদ্ধতির মাধ্যমে প্রকাশ করি যেটাকে আমরা বলি পোলার। পোলার পদ্ধতির ফরম্যাটটা কি, যেখানে আমরা এই ডিস্টেন্সটা আর নেই এবং এই অ্যাঙ্গেলটা থিটা নেই এবং সেই অ্যাঙ্গেল আর এর ভ্যালুটা কত এবং থিটার ভ্যালুটা কত সেটা তোমাদের বললাম। এরপর আমি তোমাদেরকে বললাম যে এমন হতেই পারে যে আমার বিন্দুটা এই চারটা চতুর্ভাগের যে কোনো জায়গায় থাকতে পারে, অর্থাৎ এখানে 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 এখানে। আর এর ভ্যালু অর্থাৎ এইটা থেকে যখন আমি পোলারে নিব আর এর ভ্যালু আমাদের এটাই থাকবে, অর্থাৎ √x² + y²। চেঞ্জ কোথায় আসতে পারে, আমাদের থিটার ভ্যালুতে, কারণ আমাদের বিভিন্ন কোয়াড্রেন্টে আমার যদি বিন্দুটা থাকে তাদের জন্য অ্যাঙ্গেলটা এই যে আমি চিত্রে একে দেখাইছি ডিফারেন্ট হতে পারে। তাহলে সেই অ্যাঙ্গেলগুলোর মান কি কি হবে, সেই অ্যাঙ্গেলগুলোর মান কি কি হবে সেটি তোমাদেরকে এখানে লিখে দিয়েছি। প্রথম চতুর্ভাগে হলে কি হচ্ছে, দ্বিতীয়তে হলে কি, তৃতীয়তে হলে কি এবং চতুর্থ হলে কি। তাহলে আসো এখন একটু কিছু অঙ্ক করি। আচ্ছা, অঙ্ক করার আগে আরেকটা কথা বলি। অলরেডি তো মানে কার্তেশীয় থেকে পোলারটা বুঝছি, এই যে কার্তেশীয়তে আছে সেখান থেকে পোলার অঙ্ক করব একটু। আর কোনো কারণে যদি আমাকে এটা বলে ভাই আমাকে পোলারে আছে, অর্থাৎ সেই বিন্দুটার ভ্যালুটা আর এবং থিটাতে আছে, আমাকে নিতে হবে কারে, মানে কার মাধ্যমে প্রকাশ করতে হবে, এক্স কমা ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে হবে, অর্থাৎ সহজ কথা কার্টেসিয়াতে প্রকাশ করতে হবে। তাহলে কিভাবে করতে পারি, এটা তো আমরা অনেকভাবেই জানি, সেটা হচ্ছে আর কস থিটা এক্স এর জন্য আর ওয়াই এর জন্য আর সাইন থিটা। ওকে, এই জিনিসটা তোমরা যখন ভেক্টর চ্যাপ্টারে মনে আছে কিনা তোমাদেরকে এটা তোমরা পড়ছিলা যে আমরা কিভাবে উপাংশ, এক্স এক্সিস উপাংশ, ওয়াই এক্সিস উপাংশ, এরকম জিনিসপত্র সম্পর্কে ধারণা আছে, প্রুফ তোমরা জানো। আপাতত আমাদের জন্য একটু জানলেই আমাদের হবে। ওকে, একটা বেসিক অঙ্ক দিয়ে আমরা শুরু করি প্রথমে, তারপর হচ্ছে হলো আফটার দ্যাট আমরা একটু ডিটেলসে তখন আমরা দেখব। আচ্ছা, তো প্রথম যে এখানে অঙ্কটা বলছে যে কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক, আমাকে এখানে 2 বলে দিছে হচ্ছে হলো, অবভিয়াসলি আমি বলবো পোলার, এটা আর আর এটা হচ্ছে আমার থিটা, ঠিক আছে। তাহলে ভাইয়া আমাকে এটাকে নিতে হবে কিসে, কার্তেশীয়তে। তাহলে কার্তেশীয়তে নেওয়ার জন্য আমার এক্স এর ভ্যালুটা কি হবে, আর cos থিটা। তাহলে এই ক্ষেত্রে আর এর ভ্যালুটা কত, 2, এই ক্ষেত্রে cos 2π/3 বসবে। তাহলে 2π/3 এর ভ্যালুটা কত, 2π/3 এর ভ্যালুটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। এখন এখান থেকে তোমরা চাইলে যেভাবে করে তোমরা ছোটবেলায় ভ্যালু বের করতে হবে করে করতে পারো, অর্থাৎ কসকে যদি মনে করো ভাঙ্গায় লিখবা 90 ডিগ্রি, 9 10 11 12 30, তারপর এখান থেকে থাকবে কি, এটা যেহেতু বিজোড় আছে এটা কস সাইন হয়ে যাবে, এবং এখানে মাইনাস এসে পড়বে, অর্থাৎ -2 সাইন 30 ডিগ্রি। ওকে, ফলে আমরা এখান থেকে পাবো -2 ইনটু হাফ, পরে -1। ওকে, তো সেম প্রসিডিউরে তোমরা বের করবা y ইকুয়ালস টু আর সাইন থিটা, দেন আর এর জায়গায় কি আসে আমাদের 2 সাইন 2π/3, এভাবে করে এটার মানটা বের করবা। তো তোমাদেরকে ভাই আমি ইনাফ আইডিয়া দিতে পারলাম এখান থেকে ভাইয়া? ওকে, আচ্ছা, একজন লিখছো সারা কেন ভাইয়া মাইনাস হলো, ভাইয়া এটা তো বলতে হলে সেই ছোটবেলার কনসেপ্ট বলতে হবে ভাইয়া। মনে আছে অল স্টুডেন্ট টেক কমার্স, হায়ার ম্যাথে একটা জিনিস পড়তাম, অল স্টুডেন্ট টেক কমার্স। তো দেখো কজ 90 + 30, এটা তো 90, তার মানে কি এই কোয়াড্রেন্টে এটা পড়ছে, তাহলে এইখানে আমাদের হচ্ছে কজ নেগেটিভ হয়, তো এই কারণে এই নেগেটিভটা আসছে। মাইনাস সাইনটা কেন আসছে, সাইন আসছে বিকজ এইখানে 1 ইন্টু 90, তাহলে এই সংখ্যাটা তো বিজোড়, এই কারণে কসটা সাইন হয়ে যাবে। এটা যদি এরকম থাকতো 2 ইন্টু 90 থাকতো তাহলে কিন্তু আমি কজই রাখতাম। এখন এগুলো তো ভাই সে হায়ার মেথড কনসেপ্ট, তোমাদের সে 9-10 শিখে আসছো না ভাইয়া, তো এইগুলা তো ভাই আমার মানে রিপিট করার বা ডিটেলসে বলার কোনো প্রয়োজনই নাই। ওকে, আচ্ছা, ধন্যবাদ সবাইকে। ওকে, এরপর হ্যাঁ একটা পোল কোশ্চেন এসে পড়ছে, পোলটা সলভ করো।
ওকে, ধন্যবাদ তোমাদেরকে। হইতে পারে ভাইয়া যেহেতু একদম ফার্স্ট পোল, হয়তো তোমাদের একটু টাইম লাগতেছে হয়তো অ্যান্সার করতে। আমি আস্তে আস্তে পোলের টাইম তোমাদেরকে কমাই দিব, ঠিক আছে? ওকে, এখান থেকে আর বেশি কথাবার্তা আমরা না বলি, আমি পোল দিলাম। এটা ঠিক আগের মানে ম্যাথটার সিমিলার। ওকে, সি নাম্বারটাকে, হ্যাঁ ভেরি গুড, সি নাম্বারটা হচ্ছে আমাদের, তোমাদের মেজরিটি অ্যান্সার করছো। তাহলে এখানে আছে 3, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আমাদের থিটা। তাহলে হয়ে গেল এক্স এর ভ্যালুটা কত ভাইয়া? এক্স ইকুয়ালস টু আর কস থিটা। তাহলে এক্স ইকুয়ালস টু আর কস থিটা হলে ভাইয়া 3 কস 150 ডিগ্রি। তাহলে 150 ডিগ্রিকে কিভাবে ভাঙাইতে পারি? আমাদের তো ডাইরেক্ট আমরা মান জানি না, ক্যালকুলেটর যদি না থাকে। তাহলে 150 ডিগ্রি থাকবে হচ্ছে ভাইয়া আমাদের 90, 9 আর 60, তাই না? আচ্ছা, এই যে এখন দেখো যে আমাকে ওই কোশ্চেনটা আবার করছিল, হ্যাঁ দেখো এই যে যেহেতু আমাদের এখানে 1 ইনটু 90 মানে কি 1 ইনটু 90, তাহলে কসটাকে আমি সাইন লিখে ফেলবো। এটা কিন্তু ওই কারণে হচ্ছে। আর এটা কোন কোয়াড্রেন্টে পড়ে দেখো, 90 গেল এটুক, এরপর আরেকটু 60 মানে কি এখানে আছে সেকেন্ড কোয়াড্রেন্টে। এই সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের কসটা নেগেটিভ হয়ে থাকবে। তাহলে আমি এখানে পাবো -3 sin 60 ডিগ্রি। আর sin 60 ডিগ্রির ভ্যালুটা আমরা কত জানি? এদিকে √3/2 -3, তাই না? তাহলে -3√3/2। তাহলে এই -3√3/2টা কিন্তু আমার দুইটা অপশন আছে। ওকে, কারণ এটা দেখে আমি বলতে পারবো। বাদ বাকি আমি দেখি এরপর y এর মানটা। তাহলে আর sin থিটা সেম প্রসিডিউর ভাইয়া, আর এর ভ্যালু 3 sin ভাঙায় ফেলি 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। এখন একটা জিনিস দেখো ভাইয়া, এদিকে 3 sin অবশ্যই হয়ে যাবে cos, কিন্তু আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু আবার সাইন পজিটিভ, ঠিক আছে? তাহলে সাইন যেহেতু আমাদের পজিটিভ, সেই ক্ষেত্রে আমরা এখানে লিখে দিব হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে এইদিকে 3 আর এটা থাকবে হাফ, তাহলে এটা হয়ে যাবে আমাদের 3/2 হয়ে গেল সি। বুঝতে পারছো সবাই? ভাইয়া এভাবে না করে বুঝতে পারছেন আশা করি ভাইরা। হ্যাঁ, আমি দেখতেছি অনেক সময় তোমরা যে বুঝতেছো বা তোমাদের কোনো ধরনের রেলিভেন্ট কোশ্চেন যদি আমি পাই তখন আমি ট্রাই করি অ্যান্সার দেওয়ার। তখন আমি একটু যখন গ্যাপ নিই, অনেক সময় টানা কথা বলতে টায়ার্ড হয়ে যাবে, তখন আমি তোমাদের চ্যাট মানে টাকে পড়ার ট্রাই করি চ্যাট বক্সে, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। এরপর আচ্ছা, এরপরের পার্টটা আসলে কি, আমি এখান থেকে অঙ্কগুলো তোমাদেরকে করাচ্ছি না, আমি জাস্ট তোমরা এগুলো প্র্যাকটিস করবা। এখানে আমি মেজরিটি আমি তোমাদেরকে এসডব্লিউ দিয়ে দিচ্ছি। কিভাবে করবা ভাই এটা তো তোমরা বুঝতেই পারছো। এই প্রত্যেকটা বিন্দু কোন চতুর্ভাগে আছে তা তোমরা বের করতে পারবা না। আমি বারবার বলছি আর এর ভ্যালু তো সবার জন্য সেম, √x² + y²। এখন তোমাদের কাজ কি, এই প্রত্যেকটা, ফর এক্সাম্পল এই যে বিন্দুটা কোন চতুর্ভাগে আছে ভাই? মাইনাস মাইনাস, তার মানে কি এটা তৃতীয় চতুর্ভাগে আছে। ভাই এই বিন্দুটা কোথায় আছে ভাই? মাইনাস প্লাস, তাহলে মাইনাস প্লাস তার মানে এটা কোথায় আছে? দ্বিতীয় চতুর্ভাগে আছে। আচ্ছা, আর এখান থেকে একটা কনফিউশন বলতে পারো ভাই 5,0টা কই আছে? তার মানে এইদিকে তুমি 5 ঘর যাচ্ছ, এখানে আছে 5,0টা, বা 0,3টা ভাই কই আছে? 0,3টা আমাদের এখানে আছে ধরে নিলাম। আবার -4,0 ভাই এটা কই আছে? এটা এখানে আছে। এই বাদে বাকিগুলো নিয়ে তোমাদের টেনশন নাই। বা এই যে 0,-2 এটা কোথায় আছে? এটা এখানে আছে। তাহলে এখানে বলতে পারি 5,0 আছে, এখানে 0,3 আছে, এখানে -4,0 আছে, এখানে 0,-2 আছে। জাস্ট একটু নিয়ে কথা বলি। এই বিন্দুগুলোর জন্য সেম, আর এর ভ্যালুতে তো কোনো চেঞ্জ নাই, কিন্তু ভাইয়া আমাদের থিটার ভ্যালু কি হবে? এটা আসলে কই আছে? এই বিন্দুগুলো অক্ষের উপর আছে। তাহলে অক্ষের উপর যখন আছে, এই বিন্দুটা আমার কোন কত অ্যাঙ্গেল করে আছে? 0 অ্যাঙ্গেল করে আছে। এটা কতটুকু অ্যাঙ্গেল করে আছে? এটা আমাদের π/2 অ্যাঙ্গেল করে আছে। এটা কতটুকু অ্যাঙ্গেল করে আছে? এটা আমি বলতে পারি পাই অ্যাঙ্গেল করে আছে। এটা কত ডিগ্রি কোণ করে আছে? এটা আমার -π/2 অ্যাঙ্গেল করে আছে। শেষ ভাইয়া। তো এটা গেল হচ্ছে আমার এই কেসগুলো নিয়ে আমি তোমাদেরকে বললাম যে অক্ষের উপর যদি থাকে অ্যাঙ্গেল গুলা কি হবে। আর এর জন্য তো ভাই কোনো চেঞ্জ নেই, সবার জন্য আর সেম ফর্মুলাতে বসায় দিবা। আর এইগুলোর জন্য কি করবা ভাইয়া? ফাইন্ড আউট করো, যেমন এটা প্রথম চতুর্ভাগে আছে, এটা দ্বিতীয় চতুর্ভাগে, এটা তৃতীয়, এটা চতুর্থ, যেটাই হোক এরপর এই ফর্মুলাতে বসায় দাও। এই যে কই গেল এখানে। সো ডান ভেরা, আমরা কি আগাবো? কারণ আমাদের সামনে আরো ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে, এগুলো আমাদের একদম বেসিক জিনিসপত্র, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, পোল কোশ্চেনে ভাইয়া তোমাদের পোলে কোনো অপশনে আমরা অপশনগুলো রাখি নাই, তো তোমরা স্লাইডের অপশনটা দেখে পোলে দাগাবা। ওকে, আচ্ছা ধন্যবাদ। তাহলে চলে যাচ্ছি পরবর্তী আলোচনাতে। আচ্ছা, এখন আমরা একটু সমীকরণের কিছু প্রবলেমে যাই, যে অলরেডি তো আসলে বিন্দু নিয়ে আমাদের কাজ করা শেষ। তো সমীকরণ কি, যে
মনে করো আমার একটা সমীকরণ কার্টেসীয় সমীকরণে আছে, এই যে এটা আমি বলতেছি আমার এক্স ওয়াই এই ধরনের টার্মগুলো আছে, আমি বললাম এটা আমার কার্টেসীয় সমীকরণে আছে, এটাকে আমি পোলারে নিতে চাচ্ছি। তো কিভাবে নিতে পারি মনে রাখবো ভাই, এক্স এর জায়গায় বসাবো আর কস থিটা, ওয়াই এর জায়গায় বসাবো আর সাইন থিটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় বসাবো আর স্কোয়ার। এটা হচ্ছে একটা বেসিক টেকনিক। তাহলে একটা বাচ্চাদের অঙ্ক করি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax ইকুয়ালস টু 0 আমাকে বলে দিছে। তাহলে কি করবো ভাই, এই জায়গাটাতে কাকে বসাবো, আর স্কোয়ারকে। দেখো ভাই উপরে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় আর স্কোয়ার মাইনাস 2a, এক্স এর জায়গায় কে বসবে, আর কস থিটা। ডান। এখন এখান থেকে আর কি এটা রাখবা বা একটা কমন নিতে পারো, আর মাইনাস টোয়াইস এ কস থিটা হয়ে গেল। কার থেকে কারটাতে নিয়ে নিলাম, কার্টেসীয় ছিল পোলারে নিলাম। এই অঙ্ক বুঝো নাই কে, এটা সে হাত তুলো তো দেখি তো, কে এই অঙ্কটা বুঝে নাই। আমি কি বলছি আমার কথাটা শুনো, বল বাবারা, হুটহাট হাত তুলো না। আমি বললাম এই ম্যাথটা যে বুঝো নাই সে হাত তুলে, এটা না বুঝার মধ্যে ক্রেডিট নাই তো কোনো, ঠিক আছে? ওকে, এখন এটা তো খুব ইজি একটা প্রবলেম ছিল ভাইয়া। জাস্ট আমরা এই বেসিক এই যে জায়গাটাতে, এই জায়গাটাতে আমি আর স্কোয়ার বসাইছি, আর এক্স এর জায়গাটাতে আমি আর কস থিটা বসাইছি। এখানে ওয়াই থাকলে আর সাইন থিটা বসাইতাম, এরপর একটা আর কমন নিছি খালি, আর কিছুই না। ওকে, সো এটা একদম খুব ইজি একটা ম্যাথ, ঠিক আছে? ওকে, এর পরবর্তী একটা ম্যাথ দেখি। এখন এখানে আমরা একটু মানে আমাদের একটু মাথা খাটাই আমরা, যে আমাদের যদি ইকুয়েশনটা ফর এক্সাম্পল পোলারে থাকে, সো এটাকে যদি আমি কার্তেশীয়তে নিতে চাই তাহলে আমি কি করব। আচ্ছা, তো আমার এখানে ইকুয়েশনটা কি দেওয়া আছে, ইকুয়েশনটা আমার দেওয়া আছে হচ্ছে হলো 2r sin স্কয়ার থিটা বাই 2, ওকে, ইকুয়ালস টু 1, ইকুয়ালস টু 1। আচ্ছা, তো ভাইয়া আমাদের একটা ফর্মুলা ত্রিকোণমিতিতে খুব মানে ইম্পর্টেন্ট, আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে যে 2 sin স্কয়ার থিটা ইকুয়ালস টু আমরা বলতাম হচ্ছে কি 1 মাইনাস cos 2 থিটা। তাহলে আমি যদি এখানে 2 sin স্কয়ার থিটা বাই 2 বসাই দিই, তাহলে আমি এটাকে বলতে পারি না 1 মাইনাস cos থিটা। এই পার্টটা তো আমি বলতেই পারি, মানে এটা তো আমাদের বেসিক ফর্মুলা, 2 sin স্কয়ার থিটাকে 1 মাইনাস cos 2 থিটা লিখি। তো আমি যদি থিটার জায়গায় থিটা বাই 2 করি, তাহলে এখানে মনে করো এখানে 2 আর 2 কাটা যাবে না, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস cos থিটা। এই পার্টটুকু আমি ব্যবহার করব, মানে আমার এই অঙ্কে এই পার্টটুকু দরকার। ওকে, তাহলে দেখো একটু যদি আমি ব্যবহার করি, আমি এখানে বলতে পারি যে আমি যদি 8টাকে বাইরে রাখি, 2 sin স্কয়ার থিটা বাই 2 ইকুয়ালস টু পাচ্ছি 1। এই 2 sin স্কয়ার থিটা বাই 2 এর জায়গায় আমি কি বসাই দিলাম, 1 মাইনাস cos থিটা ইকুয়ালস টু পাচ্ছি আমি 1। ওকে, এরপর আমি যদি এই 8টাকে গুণ করি, দেখো ভাই r মাইনাস r cos থিটা ইকুয়ালস টু পাচ্ছি আমি 1। ওকে, একটা জিনিস খেয়াল করো ভাই, যে r এর মানটা কি বলতে পারি, একটা জিনিস বলতে পারি আমরা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কে আমরা বলি আর স্কোয়ার। এটা আমরা অলরেডি জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি আর স্কোয়ার হয়, তাহলে সহজ কথা আর আসলে কে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা তো অনেক আগেই শিখে আসলাম, ওই যে আগের স্লাইডেই ছিল ভাইয়া, যে এখান থেকে আমি তোমাদেরকে বারবার বলে আসছি। তাহলে যেহেতু আমরা এটা জানি, তাহলে আমি জাস্ট সিম্পলি যেটা করতে পারি, আর এর জায়গায় বসাই দেই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এইখানে আমার এই পুরো টার্মটা কে হয়ে যাবে, আর কস থিটা এক্স হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল এক্স ইকুয়ালস টু 1। পরবর্তীতে এই লাইনে আসলে আমি সেটাকে লিখলাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস 1। এরপর জাস্ট একটু এটাও রেখে দিতে পারো, বাট একটু যদি জিনিসটাকে সুন্দর করে সাজাই, তো উভয় পক্ষে বর্গ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকে, এটা হয়ে যাবে ভাই এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস 1। এক্স স্কোয়ারকে বাদ দিলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু টোয়াইস এক্স প্লাস 1। ওকে, এটা আশা করি ভাই সবাই বুঝতে পারছো। যদি বলতে বলো যে ভাই একটু রিপিট করেন, তাহলে আমি বলবো যে আমাদের এইখানে এই যে অংশটা, এটা আমরা জাস্ট এখানে ফর্মুলাতে লিখছি, জাস্ট বেসিক ফর্মুলা লিখছি, অর্থাৎ 2 sin স্কয়ার থিটা বাই 2 ইকুয়ালস টু 1 মাইনাস cos থিটা। এই বাদে আর আমরা এখানে কোনো ধরনের চেঞ্জ করি না। এখানে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে r মাইনাস r cos থিটা করে দিলাম, দেন r cos থিটার জায়গায় x বসাইছি, আর r এর জায়গায় রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বসাইছি, একটু সাইড চেঞ্জ করে বর্গ করে জিনিসটাকে সুন্দর করছি, আর কিছুই করি না। ওকে, তো আশা করি বুঝে ফেলছো ভাই, তোমরা বুঝে থাকলে রেইজ হ্যান্ড করো। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমরা চলে যাই আমাদের পরবর্তী স্লাইডে। ওকে ওকে, ও এটা কি একটা পোল? হ্যাঁ,
পোল আছে তোমাদের, এই সেকেন্ড পোলটা সমাধান করে ফেলো ভাইয়া। অপশনটা স্লাইড থেকে দেখে তোমরা এখানে অ্যান্সার দাও। ওকে, এখন একটু হ্যাঁ তোমাদের আগের থেকে তোমরা একটু বেশি রেসপন্স দিচ্ছ। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আমি পোলটা এন্ড করে দিচ্ছি। ওকে, দেখো তোমার মেজরিটি বিটাকে রাইট, তোমার 44% এটাকে রাইট অ্যান্সার দিছো। আচ্ছা, তো আমরা একটু দেখে নিচ্ছি। তো আমাদের প্রবলেমটা কি ছিল ভাইয়া, যে আমাদের এই টার্মটা আছে সেটাকে আমাদের বলছে যে আমাদের এটাকে কার্টেসীয় সমীকরণ নিতে, অর্থাৎ আমাদের পোলারে আছে, তাহলে আমরা এটাকে কিভাবে চেঞ্জ করতে পারি। তোমরা হয়তো জানো যে আমাদের এই আর স্কয়ার sin 2 থিটা এটাকে আমরা বলতে পারি 2 sin থিটা cos থিটা, বেসিক ফর্মুলা একটা 2 a স্কয়ার। তাহলে এখন আমি জাস্ট প্রত্যেকটার সাথে এক একটা করে আর দিয়ে দিচ্ছি, বন্টন করতেছি। মনে করো এটা লাভটা কি হবে তোমরাই বুঝতেছো। লাভটা হচ্ছে ভাইয়া এদের এখন একজনকে আপনি এক্স বলতে পারবেন আর একজনকে আপনি ওয়াই বলতে পারেন। তাহলে এই আর থিটা টার্মটা আমার থাকলো না, এটাকে আমি বলতে পারবো ওয়াই, এটাকে আমি বলতে পারবো এক্স। ফলে আমার হয়ে গেল 2xy 2a স্কয়ার, 2 আর 2 কাটা, x y equals to a square, x y equals to a square means আমাদের आंसर বি নাম্বারটা। তো মেজরিটি রাইট आंसर দিছো, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে, এগুলো তোমরা সবগুলাই পারবা, দেখতেই পারতেছো ভাই মেজরিটি ম্যাথ এক লাইনের দুই লাইনের, জাস্ট একটু প্র্যাকটিস করলেই আমাদের হয়ে যাবে। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি আমাদের আর একটু বেসিক কিছু কথাবার্তা। এগুলা আমাদের যেই চ্যাপ্টারটা ছিল সেটা মেবি আমাদের 9 10 এর হায়ার ম্যাথের 11 নম্বর চ্যাপ্টারটা, ওই স্থানাঙ্ক, সেই চ্যাপ্টারেও আসলে আমরা এই ব্যাপারের আলোচনাগুলো করছিলাম। এটা একদম বেসিক ব্যাপার, জাস্ট একটু এভাবে চিন্তা করো ভাইয়া, যে আমি যদি একটা বিন্দু বলি, ধরো এই বিন্দুটা 2,3, ওকে, এই বিন্দুটা একটুকু তুমি গেলা হচ্ছে হলো 2 ঘর, আর উপরে গেলা হচ্ছে তুমি 3 ঘর ধরে নাও, তাহলে তুমি এই বিন্দুটা পাচ্ছ। এখন আমি যদি বলি যে অন্য একটা কালার নেই, আমি যদি বলি যে এই ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে আমার এই বিন্দুটা দূরত্ব না, এই যে বিন্দুটা দূরত্ব, এই ব্ল্যাক ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা আসলে কতটুকু, এই ডিস্টেন্সটা আসলে কি আমার এই 2 ঘরটুকু না। তো এটা প্রথমে এখানে বলছে যে ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্বটা আসলে আমার কি, এই ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্বটা আসলে আমার কে, এক্স। আর এক্স এক্সিস থেকে, এটা তো এক্স এক্সিস থেকে আমার সেই বিন্দুটার দূরত্বটা আসলে কত, এই দূরত্বটা হচ্ছে আমার মডুলাস অফ ওয়াই। মডুলাস বলতে বোঝাচ্ছি আমি দূরত্বটাকে জাস্ট নিব। ওকে, তো এই কনসেপ্টটা জাস্ট এখানে আমার বেসিক বলা হয়েছে। সেটা যদি আমার নিচেও থাকতো, মনে করে এইখানের বিন্দুটা হইতো সেটা 2,-3, তাই না? তাহলে তোমরা বলতে পারো ভাই একটু তোমার -3 ঘর, মাইনাসটা দ্বারা বুঝাচ্ছি এটা নিচে যাচ্ছে, কিন্তু দূরত্বটা আসলে কি 3 ঘরই তো, তাই না? তাহলে আমাদের যে কথাটা এখানে বলা হচ্ছে যে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্বটা, এক্স অক্ষ, আমি হাইলাইটার দিই তোমাদেরকে, একটা পয়েন্টার দিয়ে বুঝাই, এক্স অক্ষ থেকে বিন্দুর দূরত্বটা আসলে কার মান, দূরত্বটা আসলে ওয়াই এর মান। আর ওয়াই অক্ষ থেকে বিন্দুর দূরত্বটা আসলে কার মান, সেই দূরত্বটা আসলে আমার এক্স এর মান। ওকে, এই জিনিসটাই আমি তোমাদেরকে বললাম, এটা তোমরা জানো। এবং লাস্ট অফ অল, দুইটা বিন্দু যদি দেওয়া থাকে সেই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করতে হয় তা তোমরা জানো। ধরে নিই একটা এক্সাম্পল 2,3 4,5, বললাম এই দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, সেটা হবে 2, মানে প্রথমে ভুজদ্বয়ের অন্তর বের করবা, দেন এটাকে বর্গ করে দিবা, প্লাস আমাদের 3 - 5 হোল স্কয়ার। ঠিক আছে, এখানে নেগেটিভ মান আসে নিয়ে টেনশন করবো না, কারণ বর্গ হয়ে যাচ্ছে। সো যাদেরই আগে নিবা তাদেরকে আগে রাখবা, মানে যদি তুমি 2 নাও তাহলে 2 - 4 করো, পরেরটাতে 3 - 5 করো। তুমি যদি 4 - 2 করতে চাও তাহলে 5 - 3 করো, কোনোই হ্যাম্পার ফেলে না। ওকে, আচ্ছা,
এগুলো নিয়ে আসলে বেশি কথা বলার দরকার নেই, ডাইরেক্ট অঙ্কে যাই। জনপ্রিয় একটা অঙ্ক, তোমাদের প্রায়শ তোমরা এটা করছিলা, তোমাদের ইয়াতেও ছিল এটা, মানে বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো মনে করো যে এটা আমার এক্স এক্সিস, এটা আমার ওয়াই এক্সিস, তো কোনো একটা বিন্দু হয়তো আমার এখানে আছে, সেই বিন্দুটা আমি বললাম a,5, ঠিক আছে। আর আমার একটা বিন্দু আছে হচ্ছে ধরো এইখানে আমার হচ্ছে মেবি এটা ধরো, এটা হচ্ছে আমার 7,2 ধরে নিলাম জাস্ট। এখন যে জিনিসটা ভাই আমাকে এখানে বলছে, ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব, দেখো ভাই ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্বটা আসলে কে হবে, এ পরিমাণ হবে না, এই কথাটাই কিন্তু আমি এতক্ষণ বলছি তোমাদের। ওয়াই অক্ষ থেকে দূরত্বটা আসলে কার মান হবে, ওই বিন্দু এক্স স্থানাঙ্কের মান, মডিউলাস অফ এক্স স্থানাঙ্কের মান। তাহলে এটা বলে ফেলি, ওয়াই অক্ষ থেকে a,5 এর দূরত্ব মডিউলাস অফ এ গেল। আর এই দুইটা বিন্দুর দূরত্ব কত হবে, তাহলে দুইটা বিন্দুর দূরত্ব আমরা কিভাবে বের করতে পারি, এত থেকে এত এর দূরত্ব, এটা তো আমাদের নর্মাল ফর্মুলাতে পড়বে। সেই দূরত্বটা কত হচ্ছে ভাইয়া, 7 মাইনাস a হোল স্কোয়ার প্লাস আমাদের হচ্ছে কত, 2 মাইনাস 5 হোল স্কোয়ার। ওকে, এখন এই দুইটাকে সমান বলছে, ওয়াই অক্ষ থেকে ও এত এত মানে 7,2 বিন্দু থেকে এত বিন্দুদের দূরত্ব সমান। তাহলে আমরা বলতে পারি আমাদের প্রশ্ন মতে যে এইটা 7 মাইনাস a হোল স্কোয়ার প্লাস এইদিকে থাকে, এটাকে আমি যদি বর্গ করে ফেলি, এটা থাকে 3, 9 থাকে, ইকুয়ালস টু মডুলাস অফ a, উভয় পক্ষে বর্গ, মানে এটাকে জাস্ট তুমি যদি চাও সূত্র ভাঙাই, তাহলে 7 7 49 থাকে, মাইনাস থাকবে কি 14a প্লাস a স্কোয়ার, আর এদিকে থাকে 9, এটাকে থাকলো মডুলাস অফ a, বর্গ করে দিলে থাকলো কত, 58 মাইনাস 14a প্লাস a স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার, এদেরকে যদি বাদ দিয়ে দিই তাহলে বলতে পারি 14a ইকুয়ালস টু 58, সুতরাং a ইকুয়ালস টু 58/14, দুই দ্বারা কাটলে থাকে হচ্ছে উপরে আমাদের 29 আর নিচে থাকে আমাদের 7। তো এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ ছিল, ঠিক আছে ভাইয়া। ওকে, আচ্ছা আগের পোলের উত্তর কত ছিল, আগের পোলের উত্তর ভাই যে আমাদের বি নাম্বারটা ছিল, আগের পোলের উত্তর ভাইয়া এই যে বি নাম্বারটা ছিল, ঠিক আছে। ওকে, তো এটা আশা করি সবাই আপনারা বুঝতে পারছেন। এখন আমরা চলে যাই পরবর্তী ম্যাথটাতে। ওকে, এখন যে কনসেপ্টটা আমি তোমাদেরকে শিখাবো, অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত করা, এটাকে এর আগেও তোমরা একটা ইয়ার মাধ্যমে শিখছিলা, মানে একটা তোমাদের কি জানি বলে একটা, মানে বইয়ের যে বেসিক যে ফর্মুলা, সেটার মাধ্যমে তোমরা এই অঙ্কগুলোকে শিখছিলা। যে কোনো একটা দুইটা বিন্দু আছে ভাইয়া, x1 y1 x2 y2 গেল, এদের মাঝখানে কোনো বিন্দুতে সেটা m1:m2 অনুপাতে বিভক্ত হলে অন্তর্বিভক্তের জন্য ফর্মুলা কি, সেই ফর্মুলা আমরা জানি যে আমাদের m1x2 প্লাস হচ্ছে হলো m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, ওভাবেও করতে পারো, রাইট একদম। এটা বাদে যেহেতু এটা তোমরা জানো, এটা যেহেতু তোমাদের বইয়ের ফর্মুলা, আমরা আরেকটা জিনিস শিখি, হয়তো তোমাদের জন্য হেল্পফুল হবে। বইয়ের জিনিস তো তোমরা জানোই ভাই, বইয়ের যেটা আছে সেটা বেসিক বইয়ের ফর্মুলা। ওকে, আমরা আরেকভাবে ট্রাই করি, মেবি এটা তোমাদের একটু হেল্পফুল করতে পারে, ঠিক আছে। দেখি আমি কতটা তোমাদেরকে এটা বুঝাইতে পারি, এই টেকনিকটাকে আমরা বলি কম কম বেশি বেশি, দেখি এই টেকনিকটা কেমন। তো মনে করো ভাই আমাকে একটা বিন্দু বলছে, সবাই একটু মনোযোগ দাও ভাই, এই পার্টটা একটু মনোযোগ দিলে পরবর্তী ম্যাথগুলো একটু ইজি হবে। তো তোমরা বারবার এটা বলার চেয়ে ভাইয়া বুঝি নাই আবার বুঝান, তার থেকে একবার আমি আস্তে আস্তে বুঝাই, তোমরা একটু ট্রাই করো। ওকে, একটা বিন্দু আমি লিখলাম 1,4, আর আরেকটা বিন্দু আছে আমার কত ভাইয়া, সেটা 9,12। তোমরা এখন একটু ভাইয়া মানে চ্যাট বক্সে তোমাদের কিছু লেখার দরকার নেই, প্লিজ এই টাইমটা একটু লেখো না, বা কিউএনএ তেও কিছু লেখার দরকার নেই, এই টাইমটা একটু বুঝো, একসাথে অনেকগুলো কাজ হয় না ভাইয়া, ঠিক আছে। এখন এই বলছে যে এদের যে বিন্দুদ্বয়ের যে সংযোগ রেখা, এই দুইটা বিন্দুর যে সংযোগ রেখা, তাকে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অন্তর্বিভক্ত মানে কি, ভিতরে, ভিতরের একটা জায়গাতে বিভক্ত করে, যার ফলে ধরে নিই যে আমার এখানে 5 ভাগ আর এখানে আমার 3 ভাগ এসে পড়ছে। আমাকে বের করতে হবে এই বিন্দুটার স্থানাঙ্কটা কত। আমি তোমাদেরকে একটা টেকনিক শিখাই, এই টেকনিকের মাধ্যমে তোমরা আদার্স অনেক ম্যাথ করতে পারবে। ওকে ভাইয়া, আচ্ছা। তো এই পাশে 5 ঘর আর এই পাশে 3 ঘর, মানে কি এটা টোটাল কতটুকু ভাগ হইছে ভাইয়া, 8 ভাগে ভাগ হইছে না।
এই কথাটা আমার কি ঠিক আছে? অবশ্যই। যে আমার যদি ভিতরের একটা অংশ 5 ঘর নেয় আর এই অংশটা যদি আমার 3 ঘর, একটু 3 আর একটু যখন 5 পাচ্ছি, তাহলে টোটালটা আমি বলতে পারি 8 ঘর। তাহলে আমি প্রথমে এটাকে 8টা ভাগে ভাগ করি। আমার এই যে বিন্দুটা আছে 1,4, আমি এটাকে 8টা ভাগে ভাগ করে ফেলি এখন। আচ্ছা, 8 ভাগ হয়ে গেল না ভাইয়া? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ভাগ হয়ে গেছে না ভাইয়া? আচ্ছা, একটা আমি মুছে দিই। কি করলাম? ওকে, তাহলে আমরা কয়টা পেলাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ওকে, এখন এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এই জিনিসটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। আমার এই বিন্দুটা এখান থেকে এখানে যদি যাচ্ছে, কয়টা ঘর পার করে যাচ্ছে? 8টা ঘর। এই 8টা ঘর পার করার জন্য আমি প্রথমে দুই ভাবে হিসাবটা করব। এই 8টা ঘর যে পার করতেছে, এটার জন্য আমার যে এক্স স্থানাঙ্ক সেটা ছিল 1, সেটা হয়ে গেছে কত? 9। আর এই 8টা ঘর পার করাতে আমার ওয়াই স্থানাঙ্ক ছিল 4, সে হয়ে গেছে 12। তাহলে আমি এই দুইটা জিনিসকে আলাদাভাবে হিসাব করি, এভাবে চিন্তা করি। 8 ঘরের জন্য এক্স স্থানাঙ্ক পরিবর্তন হয়। এক্স স্থানাঙ্ক পরিবর্তন হয় ভাই কতটুকু? 8 পরিমাণ না? মানে 1 হয়ে গেছে 9, তাহলে কতটুকু চেঞ্জ হয়েছে? 8। এটা হচ্ছে আমার 8টা ঘর, ঠিক আছে? আর এই পরিবর্তনটা কত হয়েছে? 1 হয়ে গেছে 9, তার মানে কি 8 পরিমাণ। তাহলে এক ঘরের জন্য, মানে প্রত্যেকটা ঘর যাওয়ার জন্য এক্স স্থানাঙ্ক পরিবর্তন হয় কতটুকু? 1 করে করে বাড়ে। এটা তো বাড়তেছে, 1 থেকে 9 গেছে, তার মানে কি ভাই সেটা বাড়তেছে না? ওকে, এখন তাহলে এভাবে করে চিন্তা করো ভাইয়া, আমাদের যে এই যে বিন্দুটা সেটা আমি পাচ্ছি কোথায়? সেটা আমি পাচ্ছি 5 ঘর যাওয়ার পর। তাহলে একটা জিনিস বলো ভাইয়া, যে আমি যখন এখান থেকে এখানে যাব, আমার এক্স স্থানাঙ্ক 1 এর জায়গায় 2 হবে, 2 এর জায়গায় 3 হবে, 3 এর জায়গায় 4 হবে, 4 এর জায়গায় 5 হবে, দেন 5 এর জায়গায় কি হবে? 6। অর্থাৎ 5 পরিমাণ চেঞ্জ করব যখন এই বিন্দুতে যখন যাব, 5 ঘরের জন্য ভাইয়া সে কতটুকু বাড়বে? 5 তো বাড়বেই, কারণ কি পার ঘরের জন্য 1 বাড়ে। তাহলে 1 এর সাথে 5 যোগ করে আমি এখানে কত পাবো? 6 পাবো। এই পার্টটা কি ভাই তোমরা বুঝতে পারছো? আগে আমি এই পার্টটা তোমাদের ক্লিয়ার করতে চাই। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। এরপরে যে জিনিসটা হচ্ছে কি, যারা একটুকু বুঝো নাই কোনো সমস্যা নেই, এরপর আমি আরো 2টা এক্সাম্পল দেখাবো, একটু ধৈর্য ধরো ভাইয়া। এরপর ওয়াই এরটা চিন্তা করো, ওয়াই আছে ভাইয়া 4, তাহলে আমি বলতে পারি যে 8 ঘরের জন্য ওয়াই স্থানাঙ্ক যে পরিবর্তনটা হয় সেটা কত হয় ভাইয়া? 4 12তে, মানে 4 রূপান্তর হয়েছে 12তে, তাহলে ডিফারেন্সটা কত হইলো? ডিফারেন্সটা হইলো আমাদের 8, এই ক্ষেত্রেও 8, তাই না? তাহলে 8। তাহলে প্রত্যেকটা ঘরের জন্য ওয়াই স্থানাঙ্ক কতটুকু চেঞ্জ হয়? এটাও 1 করে করে চেঞ্জ হয়, এবং সেই চেঞ্জটা কি বাড়ে না কমে? বাড়তেছে। তাহলে সেই বাড়াটা আবার সেম, অর্থাৎ এই 4 যখন আমার এই 5 ঘর পর হবে, 5 ঘরের জন্য 5 বাড়বে, আর আগে থেকে তো 4 আছে, তাহলে সেটা হয়ে যাবে কত? 9। তাহলে পেয়ে গেলাম এই বিন্দুটার স্থানাঙ্ক 6,9। এখন তোমরা কেউ যদি ভাবো ভাইয়া এটা তো অনেক টাফ লাগলো, এর থেকে আমি ওই সূত্রে বসায় করতে পারি, ওই সূত্রটা যদি ভাই আজকে তুমি আগে থেকে না জানতা, ইন্টারে না পড়তা, তাহলে তোমরা ভাবো ওই সূত্রটা তোমাদের কতটা কঠিন লাগতো। আমি তোমাদেরকে কোনাকুনি কত দ্বারা কত গুণ হবে বুঝাইতাম। এইটা তোমাদের যেহেতু নতুন, এই কারণে একটু টাফ লাগছে, টেনশন করো না। কেউ যদি এভাবেও না বুঝো, ভিডিওটা দেখে নিবা। আর যারা বুঝার জন্য এখনো চেষ্টা করতেছো, তারা আমাদের পরবর্তী এক্সাম্পল গুলো দেখি। ওকে, আচ্ছা, পরবর্তী এক্সাম্পলে যখন আমি যাব, এই এক্সাম্পলটা একটু ইম্পর্টেন্ট, এটাতে আমার বহির্বিভক্ত বলছে। তাহলে বহির্বিভক্ত কনসেপ্টটাতে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমাকে যখন দুইটা বিন্দু বলে, এটা ধরো 1,4 বলছে, আর এটা ধরো আমাকে বলছে 9,-12। এখন বহির্বিভক্ত বিন্দুটা এই পাশেও হইতে পারে বা এই পাশেও হইতে পারে, কিন্তু সেটা কোন পাশে হবে? সেটা হবে
এখানে যে সংখ্যাটা বড় বলে দিছে, দেখো যেহেতু এখানে 5:3 বলছে, তার মানে ডিস্টেন্সটা হবে প্রথম বিন্দু থেকে দূরে। তাহলে প্রথম বিন্দু থেকে দূরে হওয়ার জন্য সেই বিন্দুটাকে কিন্তু এই ডান পাশে হওয়া উচিত। বাম পাশে হলে সেটা তো প্রথম বিন্দু থেকে কাছে হয়ে যায়। যদি এমন বলতো যে এটা 2:5 অনুপাতে ভাগ করে, তাহলে বলতাম ভাইয়া তাহলে প্রথম বিন্দু থেকে কাছে কিন্তু দ্বিতীয় বিন্দু থেকে দূরে। কিন্তু এখন তো তা না, এখন 5:3, তার মানে প্রথম বিন্দু থেকে হবে দূরে এতটুকু 5। তাহলে আমি এই পার্টটুকু মুছে দেই, আর এই পার্টটুকু হবে কত আমাদের, এই পার্টটুকু হবে হলো আমাদের 3। ওকে, তাহলে আমরা এই পার্টটা ক্লিয়ার করলাম যে আমাদের তো কোন পাশে হবে, সেটা ডান পাশে হবে না বাম পাশে হবে আমাদের বহির্বিভক্ত করা বিন্দুটা। এখন পুরাটা যখন 5 হবে তাহলে এতটুকু কত হবে, এটা বুঝে ফেলছে, এটা 2 হবে। তোমরা বলতে পারো ভাই এটা বড় লাগতেছে, ওইটা ফ্যাক্টর করো না ভাই, বড় ছোট এটা আমার হাতের আঁকার জন্য হয়েছে, ওইটা তোমাদের ফ্যাক্টর না, জাস্ট এটা মাথায় আনো। তাহলে পুরো জিনিসটা আমি বলতে পারি যে এটা হচ্ছে আমাদের 5। কেন? কারণ প্রথম বিন্দু থেকে দূরে, তাহলে এই জায়গাটুকু হচ্ছে কি আমাদের দ্বিতীয় বিন্দু থেকে আমাদের কাছে, সেটা 3, তাহলে এতটুকু আমাদের 2। এখন আমরা সেম আগের প্রসিডিউরটা ব্যবহার করে অঙ্কটা করব। এবার একটা জিনিস দেখো ভাইয়া, এই 1টা হয়ে যাচ্ছে 9-এ। এই 1টা 9-এ হচ্ছে কত ঘর যাওয়ার জন্য? 2 ঘর যাওয়ার জন্য। এই যে দেখো 2 ঘর যাওয়ার জন্য এইখান থেকে এই ঘর, এখান থেকে এই ঘর, এই 2 ঘর যাওয়ার জন্য 1টা 9 হচ্ছে। তাহলে সেটা আমি বলতে পারি যে 2 ঘরের জন্য x স্থানাঙ্কে পরিবর্তন, ওকে, সেটা ভাইয়া কত হচ্ছে? 1 থেকে 9, তাহলে পরিবর্তন হইল কতটুকু? 8 না? 9 - 1। তাহলে এক ঘরের জন্য অর্থাৎ প্রতি ঘরের জন্য এক্স স্থানাঙ্কের পরিবর্তন কত হচ্ছে? 4 পরিমাণ। এই পরিবর্তনটা কি বাড়বে না কমবে? বাড়তেছে, 9 হইছে। তাহলে একটা জিনিস বলো ভাই, যদি 3 ঘরের জন্য হয়, প্রতি ঘরের জন্য 4 বাড়ে, তাহলে 3 ঘরের জন্য সেটা কত বাড়বে? 12 বাড়বে। তাহলে এইখানে যে 9টা আছে, সে যখন এই ঘরে যাবে তাহলে 12 বাড়বে, অর্থাৎ আগে 9 আছে, আরো 12 বাড়লো, তাহলে 9 আর 12 মিলে হয়ে গেল 21। পেয়ে গেলাম কার মান? এক্স স্থানাঙ্কের মান। ভাইয়া আশা করি এখন বুঝতে পারতেছো তোমরা, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, ওকে। এখন আসি হচ্ছে পরের পার্টটা। এবার দেখেন এখানে কিন্তু একটা নেগেটিভ ব্যাপার আছে। 4 হয়ে গেছে -12-এ। 4 কিভাবে -12 হবে? কত কমলে? 4 4 ঘর কমলো তাইলে হবে 0, আরো 12 ঘর কমলে তাইলে হবে -12, তার মানে -16 কমছে। তাহলে বলতে পারি 2 ঘরের জন্য y স্থানাঙ্কে পরিবর্তন কত? -16। তাহলে এক ঘরের জন্য সেটা কত হবে ভাইয়া? -8, মানে -8 করে করে বা কমবে। তাহলে এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা থেকে যখন আমার এটা এখানে যাবে, তাহলে সেই -12টা কত করে কমবে? 3 বার কমবে, -8 করে, কারণ এখান থেকে তো 3 ঘর যাবে। তাহলে 3 ঘরের জন্য 3 × -8 কত হবে? -24। আগে থেকে আছে -12, আরো -24 কমলো, তাহলে কত হয়? -36। এখন বলো ভাইয়ারা, এটা কি সহজ নাকি কঠিন? ব্রেক দিব ভাইয়া, ব্রেক এখন অনেক দেরি ভাইয়া, এটা নিয়ে এখন ভাবারই দরকার নেই। ওকে, ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, এখন ভাইয়া যারা আমাকে এটা বলছো যে ভাইয়া অন্তর বিভক্তটা তো আমি বুঝি নাই, কারণ অনেকে তো বুঝছো, তো তাদের কথা তো আমাকে মাথায় রাখতে হবে। তো তোমরা এই পোলটাকে সলভ করো, আর পোলটাকে যখন আমি আবার সলভ করাবো তাহলে তারা বুঝে ফেলবা, আর যারা পারবা না তারা প্রবলেম নাই, তোমরা একটা কিছু দাগায় দাও। ওকে,
ওকে, ধন্যবাদ তোমাদেরকে ভাইরা। একটু ট্রাই করবো একটু ফাস্ট, বিকজ তোমরা জানো 45 সেকেন্ড করে করে তোমরা পাবা। আচ্ছা, তো এখন যারা যারা পারছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা পারো নাই তাদেরকে শিখাচ্ছি আমি আবার এই অন্তর্বিভক্তর ব্যাপারটা। এখানে 1, একটা বিন্দু, আর এটা হচ্ছে 8,6। এদেরকে মনে করো 3:, এটা একটা বিন্দু 4 অনুপাতে ভাগ করে, তাহলে টোটাল কত অনুপাতে ভাগ হচ্ছে? 7 ঘর, 7টা ঘরে সে ভাগ হচ্ছে। ওকে, তো এখন আমি এটা বলতে পারি 1 যে সে 8-এ যাচ্ছে, আমি বলি 7 ঘরের জন্য এক্স স্থানাঙ্কে পরিবর্তনটা কত হচ্ছে ভাইয়া? কত হচ্ছে? 7 করে না? 1 8-এ রূপান্তর হয়েছে, তাহলে কতটুকু চেঞ্জ হয়েছে? 7। তাহলে এক ঘরের জন্য সেটা কত হবে? 1 করে চেঞ্জ হবে। তাহলে 3 ঘর যাওয়ার জন্য 3 × 1, 3 বাড়বে, আর আগে থেকে তো 1 আছে, তাহলে এখানে একটা 4 বসে যাবে। আশা করি এই পার্টটা বুঝতে পারছো। এবার দেখো -1 হয়ে গেছে 6। এভাবে করে চিন্তা করো ভাই, এটা হচ্ছে -1, এটা হচ্ছে 0, আর এখানে হচ্ছে 6, তাহলে কিভাবে -1 6-এ আসবে? ও যদি 7 পরিমাণ বাড়ে, কারণ -1 থেকে 0-তে আসতে 1 ঘর, আর 0 থেকে 6 যেতে 6 ঘর, তার মানে 7। তাহলে 7 ঘরের জন্য এবারও এই 7 ঘর, কিন্তু এই 7 ঘরের জন্য y স্থানাঙ্কের পরিবর্তন কতটা হচ্ছে? 7। এটা কিন্তু বাড়বে, সুতরাং এক স্থানাঙ্কের জন্য হবে কত? 1 করে করে। তাহলে এই 3 ঘরের জন্য সেটা সেম ভাবে 3 পরিমাণ বাড়বে। এখন -1 যদি 3 বাড়ে, তাহলে তুমি বলো তো ভাই কি হবে? এইখান থেকে একবার এখানে আসবে, দেন 0 থেকে 1-এ যাবে, 1 থেকে সে কততে যাবে? 2-তে যাবে। তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি 4,2। ওকে, সো এটা ছিল আমাদের এই কনসেপ্টটা, কম কম বেশি বেশি কনসেপ্ট। একটু ভিডিওটা দেখে ফেলো ভাইয়া, একবার তো তোমাদের মাথার মধ্যে ঢুকে গেছে। এখন তারপরে যখন একটু অনেক সময় ভিডিওটা হয়তো তোমরা দেখবা আরো কম টাইম নিয়ে, হয়তো পুরো ভিডিওটা 2 ঘন্টার ক্লাস তো ভালো মতো করছো, এরপর হয়তো 25 মিনিটে পুরো ক্লাসটা টেনে টেনে দেখে ফেলবা, যে পার্টগুলোতে মনে করো প্রবলেম থাকে, তাহলে ওভারঅল হয়ে যাবে, আর ক্লাস নোট তো থাকবে। ওকে, আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বিভক্তির অনুপাত। এটার জন্য আমরা প্রথমে একটা ফর্মুলা বা টেকনিক মাথায় রাখবো, সেটা হচ্ছে এক্স অক্ষ দ্বারা বিভক্তির অনুপাত। এক্স অক্ষ দ্বারা বিভক্তির অনুপাত হবে m1/m2। এটার মানটা কি? এটার মান হবে y1/y2। আর যদি বলে y অক্ষ দ্বারা বিভক্তির অনুপাত সেই m1/m2 অনুপাতে যদি ভাগ করে, তাহলে সেটা হবে কি? x1/x2। ওকে, এখন আমরা করে দেখি অঙ্কটা। তাহলে আমাকে যখন বললো যে এক্স এক্সিস এর অনুপাতটা আমরা তাহলে প্রথমে যদি বের করতে চাই, তাহলে সেটা কিভাবে হবে? তাহলে প্রথমে এটার জন্য এক্স এক্সিস কিভাবে? তাহলে m1 যদি আমি m2 করি, তাহলে সেটা কি হবে? দেখো ভাইয়া, y1/y2, এখানে y1 কে 5 আর y2 কে -1, তাহলে 5/-1 বা -5/1। এই মাইনাসটা আসলে কি বুঝায় মাথায় রাখবো, যে ভাইয়া মাইনাস হইলে আমরা বুঝবো হচ্ছে অন্তর্বিভক্ত করে। অন্তর্বিভক্ত করে, তার মানে এটা আসলে 5:1 অনুপাতে অন্তর্বিভক্ত, চিহ্নটাকে আর রাখবো না। আর y অক্ষের জন্য ভাইয়া কি হবে? m1:m2 হবে। দেখো x1/x2, x1 কে -2 আর 3, তাহলে -2/3। তাহলে এই -2/3 কে মাইনাসটা কি বুঝাচ্ছে? এটাও অন্তর্বিভক্ত করে। তাহলে আমি 2:3 ব্র্যাকেটে বলে দিব অন্তর্বিভক্ত। আশা করি এখান থেকে না বুঝার কোনো কারণ নেই। ওকে, জাস্ট ফর্মুলাটা মাথায় রাখবা, মাইনাস হলে অন্তর্বিভক্ত, যদি মাইনাস সামনে থাকে, আর প্লাস থাকলে আমাদের বহির্বিভক্ত। ওকে, আচ্ছা, তো এটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ভাইরা, ধন্যবাদ। এটা অনেক সহজ, হ্যাঁ জানি। ওকে, পরবর্তীও এটা তো তাহলে তোমাদের জন্য একটা পোল কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি, মাত্র যেটা শিখাইলাম তার উপরে। এটা আমি ধরে নিচ্ছি সবাই পারবা।
এক্স অক্ষ, এক্স অক্ষরটা কি হবে y1/y2, রাইট? ওকে, তো হ্যাঁ তোমরা 62% রাইট অ্যান্সার দিছো, ভেরি গুড ভাইয়া। তাহলে m1 টু m2 টা আসলে কি হবে আমরা বলতে পারি y1/y2, তাহলে y1 কি আমাদের 5/2 প্লাস আছে যেহেতু বহির্বিভক্ত, তার মানে 5:2 অনুপাতে বহির্বিভক্ত। তাহলে আমাদের কোন অপশনটা হবে? বি। ওকে, হয়ে গেল। চলে যাচ্ছি আমাদের পরবর্তী, এটা তো একদম বাচ্চাদের জিনিস। সেটা কি ভাইয়া? যে আমাদের একটা ত্রিভুজের বলে দিছে যে তিনটা স্থানাঙ্ক x1 y1 x2 y2 x3 y3। ওকে, তো বলছে যে আমাদের সেই ভার কেন্দ্রটা কত হবে। ভার কেন্দ্র বলতে ভাই আমরা কি বুঝবো? যে আমাদের মধ্যমা গুলোর ছেদ বিন্দু, তাই না? তাহলে আমাদের সেই ভার কেন্দ্রটা কি? আর ফিজিক্সের ভাষায় ভর কেন্দ্রটাকে আমরা আরেকটা জিনিস বলি, সেটা কি? যে কোনো বস্তুর ক্ষেত্রে তোমরা সেটা পড়ছো যে যেখানে তার মোট লাইক গ্র্যাভিটিটা কাজ করে, তাই না? এই ক্ষেত্রে আমরা সেটাকে কিভাবে বলবো? যে সেটা হচ্ছে আমাদের মধ্যমাগুলোর ছেদ বিন্দু। তো সেটার ফর্মুলাটা বেসিক তোমরা জানো, অর্থাৎ আমাদের ভুজগুলোর গড়, ভুজগুলোর গড়, গড় বলতে আমরা এখানে 3 দ্বারা ভাগ করতেছি, আর এখানে কোটিগুলোর গড় 3 দ্বারা ভাগ করতেছি। তাহলে এখান থেকে অঙ্কটা করলে কি হবে ভাইয়া তোমরাই বলো? যে আমাদের 0 + 0 + 4/3, আর এইদিকে হবে 0 + 3 + 0/3, তাহলে এদিকে থাকে 4/3, 1। এটা হচ্ছে ভার কেন্দ্র। তাই এটা বুঝো, এটা কারা কারা বুঝো না এটা একটু শুনি তো, একটু ভেবে চিন্তে ও হাত তুলো, রেজ হ্যান্ড। এইটা বুঝো নাই ভাই? আমি আশা করি কেউ নাই। ওকে, আচ্ছা, ভার কেন্দ্রটাও বুঝো নাই? কে বুঝো নাই একটু নাম লেখো তো ভাইয়া, যে বলো যে কে বুঝো নাই। কারণ ইউজুয়ালি ক্লাস, রিয়েল ক্লাসে তো তোমরা বলো কোশ্চেনই করো না, কিন্তু এখানে তো বলো কিছু হইলে বুঝি নাই। বুঝতে পারছো তার মানে সবাই, তাই না ভাইয়া? ওকে, ধন্যবাদ সবাইকে। এখন হ্যাঁ, ইয়া ব্রেক দিয়ে না। হ্যাঁ, আচ্ছা, সাকিব বুঝো নাই? সাকিব, আচ্ছা সাকিব কি বুঝো নাই ভাইয়া? তার মানে তো হয়তো তোমার অনেক একটু গ্যাপ আছে ভাইয়া, একটু খেয়াল করো ভাইয়া। যে এখানে আমার 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে 3টা বিন্দুর জন্য আমাকে বলছে যে তার ভার কেন্দ্র কি। তোমার আর কিছুই জানার দরকার নেই, ভার কেন্দ্র কি, কিভাবে কাজ করে, এর ফর্মুলা, জাস্ট ফর্মুলা মাথায় রাখবো। যে প্রত্যেকটাকে যোগ করব, 3 দ্বারা ভাগ করে দিব, আর এই y1 y2 y3 কে যোগ করব, 3 দ্বারা ভাগ করে দিব। হয়ে গেল। এখন কি বুঝছো সাকিব? সাকিব রোল নাম্বার শেষে 67, বুঝতে পারছো ভাইয়া? ওকে, ধন্যবাদ। হাতের লেখা তো ভাইয়া এটা আসলে গড গিফটেড, এটা এরকমই হয়ে গেছে ভাই। আর বয়সটা এরকম নাই যে আমি হাতের লেখা চেঞ্জ করব বা ভালো হাতের লেখা শিখুন, সুন্দর লিপি বিভিন্ন যেগুলো আছে ওগুলাতে এখন আর মানে দরকার নেই, আমার দরকার নেই, বুঝছো ভাইয়া? তো আমার আসলে পড়াশোনা লাইফের প্রায় শেষের দিকে, তো তো তোমরা ট্রাই করো ভালো হাতের লেখা লেখার, যেহেতু তোমাদের আরো সামনে পড়াশোনা পড়েই আছে, ঠিক আছে? ওকে, এখন এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী আমাদের কোশ্চেনে। আচ্ছা, এইটা একটু অনেক মজার, মানে অলরেডি তো তোমরা ইয়ার পার্টটা বুঝে ফেলছো, যে যেগুলো আমি তোমাদেরকে বুঝাইলাম, যে কম কম বেশি বেশি দিয়ে। তাহলে এখন আর এই অঙ্কগুলাতে তোমাদের কোনো ধরনের প্রবলেম হবে না। এই চতুর্ভুজের মানে আমাদের 3টা বিন্দু বলে দিয়ে একটা বের করতে বলে, মানে আমরা বলি একটা শীর্ষ বের করতে বলে। এই টেকনিকটা আসলে আমরা কার কার ক্ষেত্রে ইউজ করতে পারবো? এটা মনে করতে পারি আমরা সামান্তরিক, চতুর্ভুজ না বলে সামান্তরিক, আয়ত, বর্গ, রম্বস, এদের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো। আর তোমাদের ভাই এরাই কি আসবে? হ্যাঁ এরাই আসবে, আর টেনশন করো না, মানে এদের মধ্যে থেকেই দিবে। ওকে, এর বাইরে আর আসবে না। কিভাবে করতে পারি? তাহলে একটা কি আছে, রম্বস আছে, তাহলে রম্বস এঁকে ফেলি ভাই। তাহলে এ বি সি ডি, ওকে, এ বি সি ডি একটা সার্কেল আঁকবা। তাহলে এটা ধরো আমি 2,5 বললাম, এটা বললাম হচ্ছে 5,9 বললাম, ডিটা বললাম 6,8। আমাকে বলছে সি এর মান বের করতে। টেকনিকটা দেখো ভাই কিভাবে করবা, এই একটা অঙ্ক বুঝলে সব বুঝে ফেলবা। যেহেতু আমরা জানি যে এদের বিপরীত বাহুগুলো সমান, 2টা হয়ে গেছে 5। তাহলে আচ্ছা বলো তো ভাইয়া 2 কখন 5 হবে? 2
5 হবে যদি আমি এই 2 এর সাথে 3 যোগ করে দিই, তাই না? তাহলে এই ক্ষেত্রে যেহেতু 5 হয়েছে 3 যোগের মাধ্যমে, এই 6 থেকে আমি যাকে পাবো তার সাথে আমি 3 যোগ করব। তাহলে 6 সাথে 3 যোগ করলে কত থাকে? আমি পাবো হচ্ছে 9। এই পার্টটা কিভাবে বুঝছো? শেষ। 5টা হয়ে গেছে 9। 5 কিভাবে 9 হয়? 5 এর সাথে যদি 4 কে যোগ করি তাহলে 8 কে এই মানটা কত আসবে? 8 এর সাথেও 4 যোগ করে দাও। তাহলে 8 এর সাথে 4 যোগ করলে 8 9 10 11 12 12। অঙ্ক শেষ। ভেড়া, এটার থেকে ইজি আর কিছু হইতে পারে না। মানে তোমরা যদি মনে করো ভাইয়া ইকুয়েশন করে এক্স ওয়াই ধরি, ইকুয়েশন বের করি বিপরীত বাহু ইকুয়াল ধরি, না রা বাবা, এভাবেই করো, কোনো প্রবলেম নাই, এভাবে করলে মার্ক পাবা। সো ইজি না, এরকমই। এটাই হচ্ছে ভাই আমাদের গণিতের খেলা, ঠিক আছে? ওকে, এখন এক্স্যাক্টলি এটা ভাই বর্গক্ষেত্রের ক্ষেত্রে যেমন হবে, আয়তর ক্ষেত্রে হবে, সামান্তরিক হবে, সবার ক্ষেত্রেই হবে, ঠিক আছে ভাইয়া? ওকে, তো এখন তোমরা আমাকে বলতে পারো ভাইয়া এভাবে এভাবে কেন নিলেন? আপনি ডান দিক থেকে নিতেন। দেখো আমি ডান দিক থেকে নিলে আমার একই অ্যান্সার আসতো, মানে এভাবে নিলাম না। ধরো এভাবে না নিয়ে এভাবে নি, এভাবে নি। দেখো 2 হয় 6 কখন? 2 এর সাথে যদি আমি কত যোগ করি? 2 এর সাথে যদি আমি 4 যোগ করি, তাই না? 2 হবে 6, তাহলে 5 এর সাথে আমি কি করব? 4 যোগ করব। তাহলে 5 এর সাথে 4 যোগ করলে দেখো 9 পাই। 5 হচ্ছে ভাইয়া 8, কখন 5 আমার 8 হয়? যদি 3 যোগ করি, তাহলে 9 এর সাথে আমি 3 যোগ করব, তাহলে দেখো 12 পাচ্ছি। তার মানে তোমরা এভাবে করে করো, অর্থাৎ এই ডান দিক থেকে নাও বা নিচের থেকে উপরে নাও, যেভাবেই নাও অ্যান্সার একই আসবে। ওকে ভাইয়া? ওকে, ধন্যবাদ সবাইকে। তো এরপর দেখি তোমরা সবাই যেহেতু বুঝলা, তাহলে আমাকে তোমরা যদি এই পোলটা সবাই রাইট অ্যান্সার দাও, অ্যাটলিস্ট 80% দাও, আমি খুব খুশি হব, ঠিক আছে? আমি একটু অঙ্কটা পড়ো, তারপরে দিই। তোমার খারাপ ইয়া দিলে কিন্তু আমি মনে অনেক কষ্ট পাবো। সো ভালো মতো দাও। তার অসংখ্য ধন্যবাদ। তোমরা 88% রাইট অ্যান্সার দিছো ভাইরা। তো যাক, আমি তাহলে ধরে নিলাম যে না তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। ওকে, তো আমরা এটাকে তাহলে আরেকবার আমি একটু সলভ করি আয়তক্ষেত্র দিয়ে। তাহলে আমাদেরকে সেই বিন্দুগুলোকে আমরা যেভাবে করে বসায় ফেলি, সেটা তোমরা যেভাবে করে চাচ্ছ। ধরো আমি এখানে এটা এ পরপর ধরবা, এ বি সি। আমি যদি বলি এ বি সি বা যে দিক থেকে তোমরা বলো, তাহলে এটা আমার ডি। তাহলে আমার এর ভ্যালুটা কত? 3,2। এটা হচ্ছে আমার 2,-1, আর এটা কত? আমার 8,-3, ঠিক আছে? আচ্ছা, তো তাইলে দেখো ভাইয়া, আমি 2 থেকে 8 উঠতে হইলে কত যোগ করতে হয়? 6 যোগ করতে হয়। তাহলে 3 এর সাথে আমি কত যোগ করব? 6 যোগ করব। তাহলে আমি এখানে কত পাবো? আমি এখানে পাবো হচ্ছে হলো 9 গেল। তো এটা দেখে আসলে আমি বি বলে দিতে পারি অ্যান্সার, কারণ আমার শুরুতে 9 একটাই আছে। তারপরে করতেছি -1 থেকে ভাই আমি যদি -3 যাই, তাহলে আমার কতটুকু চেঞ্জ করতে হয়? আমার -2 পরিমাণ চেঞ্জ করতে হয়। তাহলে 2 এর থেকে যদি আমি -2 করে দেই, তাহলে আমার এখানে থাকবে কত? 0। তাহলে 9,0 হয়ে গেল। যাক, তোমরা যেহেতু এটা 88% তোমরা রাইট অ্যান্সার দিছো, তাহলে আমি ধরেই নিচ্ছি এটা তোমরা বুঝতে পারছো, আর বলার কিছু নাই ভাইরা। ওকে, আচ্ছা, এরপরের পার্টটা তো একদমই, এটা তোমাদের এসএসসির কনসেপ্ট। একদম যে ফর্মুলাটা আমি এখন তোমাদের বলবো, অর্থাৎ কোনো বিন্দুগুলো যদি দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে সেই বিন্দুগুলোকে আমরা লিখতাম, সেটাকে আমরা বলতাম যে আমাদের ক্ষেত্রফলটা হইতো হচ্ছে, সামনে একটা হাফ নিতাম, এখানে একটা মডুলাস দিয়ে বলতাম যে আমাদের এখানে -1 -2 2 5 3 10, তাই না? আর লাস্টের জিনিসটাকে আমি আবার লিখতাম। ওকে, এরপরে সরি সরি হ্যাঁ, এরপর এরপর কি জানি করতাম ভাইয়া? এদিকে আমি কোনাকুনি গুণ করতাম। কোনাকুনি এভাবে গুণ, এভাবে গুণ,
এভাবে গুণ, এই গুণগুলোকে আমি করতাম যোগ, আর তাদের সাথে আমি এই বরাবর কোনাকুনি গুণ করতাম, এদেরকে করতাম আমি বিয়োগ, তাই না? এরপর কি ভাইয়া তোমাদেরকে দেখানোর দরকার আছে ভাইয়া? এটা তোমরা বাকিটা তোমরা নিজেরা করে ফেলতে পারবে না? ঠিক আছে, তোমাকে বুঝতে পারছো? এটা তো আশা করি তোমরা সবাই জানো ভাইয়া যে কিভাবে আমাদের এটা থেকে ক্ষেত্রফল বের করতে হয়, রাইট? ওকে, ধন্যবাদ সবাইকে। তো এটা আসলে একদমই তোমাদের বেসিক এসএসসি কনসেপ্ট ভাই। এসএসসি তোমাদের স্থানাঙ্ক চ্যাপ্টারে তোমাদের 11 পয়েন্ট, সেই ছোট ভাই বোনের বই খুললেই দেখবে এই জিনিসটা আছে। এই জিনিস বেশি টাইম নিয়ে দেখানোর কোনো দরকার নেই। ওকে, তাহলে অঙ্ক করে ফেলে একটা, যে তোমরা দেখাও যে তোমরা এটা বুঝতে পারছো। জাস্ট ভাই বেসিক ক্যালকুলেশন, আর কিছুই না এখানে, বুঝতে পারছো তো? জাস্ট বেসিক ক্যালকুলেশন করবা, উল্টাপাল্টা দাগাও না ভাইয়া, অ্যান্সার এখানে আছে। ওকে, এটা তোমরা জাস্ট মেবি কেয়ারলেস ভাবে তোমরা এটার ক্যালকুলেশনটা করো নাই, এটাই হচ্ছে তোমাদের রিজন। যাই হোক, ওকে, তাই আমরা এখান থেকে কি করতে পারি, আমাদের শিশুগুলো বলে দিছে, তাহলে আমরা প্রথমে আমাদের ডেল ইকুয়ালস টু কি হবে একটু দেখে ফেলো ভাই, যারা অঙ্কটা ঠিক মতো করো নাই। -5,1, দেন 4/5, দেন 7, -4, দেন -5, 1। ওকে, তাহলে আমাদের প্রথমে আমরা কি লিখতে পারি ভাইয়া, এখান থেকে এইটাকে আমাদের গুণ দিই, তাহলে গুণ দিলে হচ্ছে হলো 5×5 -25, প্লাস এটার সাথে হচ্ছে 4×4 16, তাহলে -16, এটার থেকে থাকে হচ্ছে হলো +7। এই পার্টটা থেকে আমাদের বিয়োগ করে দিব কোন পার্টটাকে, এরপর বিয়োগ করে দিব হচ্ছে আমি এই পার্টটাকে, তাহলে এই পার্টটাকে যদি বিয়োগ করি তাহলে থাকে 4, 5×7 = 35, এরপরে হচ্ছে হলো আমার 4×5 = 20, তাই না? ক্যালকুলেশনে ভুল হইলে তোমরা বলো। আচ্ছা, এরপর আমার তাহলে এখান থেকে থাকে হচ্ছে হলো আমার এখানে আছে 25, আর এখানে আমার 16, আর এখানে আমার থাকে 7, তাহলে আমার এখান থেকে থাকতেছে হচ্ছে হলো আমার -34, আর এইদিকে থাকে আমার মাইনাস কত, আমার 35, আর এইদিকে থাকে 55, তাহলে হচ্ছে 35, আমার 20, আর হচ্ছে আমার 4, তাহলে আমার থাকে হচ্ছে 59, -59/হাফ। তাহলে আমার এই ক্যালকুলেশনটা করলে আমার কত থাকে, আমার তো যেহেতু আমি পজিটিভ মানটা নিব, তাহলে 59 + 34 আমার থাকতেছে হচ্ছে হাফ, আর এখানে কত থাকতেছে আমার 39, তাহলে আমার হচ্ছে 39 বাই আমি বলতেছি 2, তাহলে 39/2 আমার কত বসবে, আমার 46.5, তাই না ভাইয়া? ওকে, তো এটা তো পারা উচিত ছিল, ঠিক আছে ভাইয়া? তো এটা তো ভাই আসলে বেসিক ক্যালকুলেশন, ঠিক আছে? তো তোমরা এটা একটু দেখে নিবা, আর হয়তো তোমাদের একটু তাড়াহুড়া করতে যে ভুল হয়ে গেছে সেটা সম্ভব, মানে প্রবলেম না, একটু ক্যালকুলেশনটা মাথায় রাখলেই হবে। ওকে, আচ্ছা, এরপর এখান থেকে একটা অঙ্ক করি, এটা আমাদের সঞ্চার পথের অঙ্কটা খুব সহজ, একটু অঙ্কটা পড়ি, আর অনেক সময় এই অঙ্কটা পড়তে মানে মাথার মধ্যে একটু ঝামেলা লাগে। অঙ্কটা কি, এক্স অক্ষ থেকে একটি সেটের বিন্দু সমূহের দূরত্ব সর্বদাই মূল বিন্দু থেকে এর দূরত্বের অর্ধেক, উক্ত সেট দ্বারা সৃষ্ট সঞ্চারপথের সমীকরণ কি? আবার বলি, এক্স অক্ষ থেকে একটি সেটের বিন্দু সমূহের দূরত্ব সর্বদাই মূল বিন্দু থেকে এর দূরত্বের অর্ধেক, মূল বিন্দু থেকে তার দূরত্বের অর্ধেক, উক্ত সেটের সেট দ্বারা সৃষ্ট সঞ্চারপথের সমীকরণ কি? তাহলে আমি এঁকে ফেলি যে একটা কোনো বিন্দু আছে, সেই বিন্দুটা মনে করা হচ্ছে আমি পি, যার স্থানাঙ্ক এক্স, ওয়াই। এখন এক্স অক্ষ থেকে এই দূরত্বটা আসলে কত, অলরেডি আমি তোমাদেরকে বলছি ভাই, এই দূরত্বটা আসলে আমাদের ওয়াই হবে, আর
মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্বটা কত? মূল বিন্দু যদি 0,0 হয় তাহলে এই দূরত্বটা হবে √x² + y², কারণ 0 তো বাদ চলে যাচ্ছে। তো এই কথাটা অনুযায়ী আমি বলতে পারি x অক্ষ থেকে দূরত্ব ইকুয়ালস টু কি হবে? হাফ ইনটু মূল বিন্দুর দূরত্ব, মূল বিন্দু থেকে দূরত্ব, তাই কিনা? এক্স অক্ষ থেকে একটি সেটের বিন্দু সময়ের দূরত্ব সর্বদাই মূল বিন্দু থেকে এর দূরত্বের অর্ধেক। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্বটা কত আমরা বলছিলাম, এটাকে আমরা ওয়াই বা মডিউলাস অফ ওয়াই বলবো। আর এখানে হাফ, আর মূল বিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব কত? √x² + y²। এই অঙ্কগুলো খুব সহজ, খালি ভাষাটা বুঝতে হবে ভাই। আরেকবার পড়ো, এক্স অক্ষ থেকে একটি সেটের বিন্দু সময়ের দূরত্ব মূল বিন্দু থেকে তার দূরত্বের অর্ধেক। ওকে, তাহলে এখন যদি আমি বর্গ করে দিই তাহলে y² = 1/4 x² + y² পেয়ে যাচ্ছি। এর পরের পার্টটা তো আমাদের খুব সহজ, 4y² = x² + y², বা সহজ কথায় x² = 3y²। ওকে, তো এই প্রবলেমগুলো আমাদের মাঝে মাঝে আসে, আমরা একটু করে ফেলবো, বা এখানে আমাদের ভাষাগুলো একটু দেখতে হবে, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে ভাইরা? ওকে, তো আমাদের পরবর্তী স্লাইড হোক, যাক তোমাদের কাঙ্ক্ষিত ব্রেক এসে পড়ছে। তাহলে আমরা 5 মিনিটের একটা ব্রেক নিলাম। এখন আমাদের বাজে হচ্ছে 8:42, আমরা শুরু করব হচ্ছে 8:46-এ।
ওকে, ধন্যবাদ সবাইকে ভাইরা। আমাদের ব্রেক শেষ, তোমাদের একটু জাস্ট একটু হাঁটাহাঁটি করার জন্য টাইম দিলাম। ওকে, তো এখন হলো আমরা শুরু করে দেই। এরপর যে পার্টটা, এটা হচ্ছে একদম আমাদের ডাইরেক্ট বেসিক সরলরেখা সংক্রান্ত। এগুলো আসলে তোমাদের কাছে খুব সহজ লাগবে এবং মজা লাগবে এই পার্টগুলো, এবং এগুলো আসলে প্রত্যেকটা পার্ট খুব ছোট ছোট, মানে আমরা এক একটা করে অঙ্ক করে তাড়াতাড়ি এগুলো দেখে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, কিছু কিছু জিনিস আগে আমি একটু বলে ফেলি। যেমন আমাকে যখন দুইটা রেখার বলে দিল যে এই দুইটা সংযোগ সরলরেখার ঢাল কি হবে, তাহলে ঢালটা হবে তার কোটিদ্বয়ের অন্তর বা ভুজদ্বয়ের অন্তর। ওকে, আচ্ছা, তারপরে এখানে আমার থিটার ভ্যালুটা, অর্থাৎ আমরা ঢালটাকে আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেল ধরে আমরা সেটাকে ট্যান থিটা বলতে পারি। এবং লাস্ট অফ অল আমাদের এখানে আরেকটা জিনিস বলছে কি, যে আমাদের এই যে রেখাটা যদি বলে ফেলে, কারণ এই পার্টটা আমি দেখবো প্রচুর অঙ্কে আমি ব্যবহার করব, এরপর বিভিন্ন অঙ্কে আমি বারবার ব্যবহার করব। একটা রেখা থেকে তার ঢাল কত হবে, ঢালটা হবে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। ওকে, তো বেসিক প্রথম একটা অঙ্ক করি, এই যে অঙ্কটা। ওকে, দেখো এই অঙ্কটাকে প্রথমে আমরা আমাদের চিরপরিচিত y mx c এর মাধ্যমে এঁকে ফেলতে পারি। y mx c তে কিভাবে নিতে পারি, yটাকে যদি এই পাশে রাখি তাহলে এটা হয়ে গেল আমাদের x 4। ওকে, তাহলে এই x 4 যদি বলি, তাহলে y mx c। m এর মানটা আসলে এখানে কত, 1 পাচ্ছি, তাই না ভাইয়া? আর c এর মানটা এখানে কত, 4 পাচ্ছি। তাহলে দেখো এই যে এটা হচ্ছে আমাদের m এর মান, তাহলে আমরা বলতে পারি যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে ওয়াই অক্ষের সাথে। মানে সহজ কথা আমাকে জানতে চাচ্ছে যে এটা যদি হয় আমাদের সেই রেখাটা আমাদের ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। তো আমরা মাত্রই দেখলাম m ইকুয়ালস টু ট্যান থিটা, তাহলে m ইকুয়ালস টু আমরা বলতে পারি কি ট্যান থিটা ইকুয়ালস টু, এই অঙ্কের জন্য আমরা m এর ভ্যালুটা বলতে পারি 1, তাহলে থিটা ইকুয়ালস টু কত হবে, 45 ডিগ্রি। কিন্তু একটা জিনিস দেখো ভাইয়া, এই থিটাটা কিন্তু আমাদের এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল, এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল মানে এই অঙ্কে আমি বলতেছি এতটুকু 45 ডিগ্রি। তাহলে আমার ওয়াই অক্ষের সাথে, অর্থাৎ ঢাকা ভার্সিটির 18-19 সালের কোশ্চেনটাতে আমাদের অ্যান্সারটা কত হবে? হ্যাঁ, তোমরা এভাবে বলতে পারো যে ভাইয়া এটাও তাহলে 45 হচ্ছে, অবশ্যই 45 হবে। কিন্তু সবসময় কি তাই হবে? এটাকে যদি আমি 30 ডিগ্রি পাইতাম তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা 60 ডিগ্রি হইতো। কথাটা বুঝতে পারছো না? তো এই পার্টটা একটু জাস্ট খেয়াল রাখবো যে আমাকে কোন অক্ষের সাথে অ্যাঙ্গেলটাকে বের করতে বলছে। ওকে ভাইয়া, y ইকুয়ালস টু 1 কিভাবে? আচ্ছা, এটা ভাইয়া এই যে দেখো আমাদের এই ইকুয়েশনে আমি জাস্ট ওয়াইটাকে এই পাশে নিছি, তাহলে y ইকুয়ালস টু x প্লাস 4 লিখতে পারি। এখন মাথায় রাখবো এটা আমাদের একটা সরলরেখার স্ট্যান্ডার্ড ফরম্যাট, যে y ইকুয়ালস টু mx প্লাস c। আমি এটা নিয়ে একটু পরেই কথা বলছি, তারপর এখনো বলে দিই। তাহলে y ইকুয়ালস টু যদি হয় x প্লাস 4, তাহলে x এর আগে কি আছে, 1 আছে না? তাহলে m এর মানটা তাহলে সেই 1। আর c বলতে কাকে বোঝাচ্ছি, c আসলে এই দূরত্বটা হচ্ছে এখানে 4। একটু পরে মানে পরে নেক্সট স্লাইডে আমি এটা নিয়ে আরো কথাবার্তা বলবো, একটু ধৈর্য ধরো। ওকে, এরপরে যে এই মাত্র যে কথাটা বললাম সেই স্লাইডটা আমার এখানে এসে পড়ছে। তো আমার আসলে আগের অঙ্কে আমার বোঝানোর স্বার্থে আমার তোমাদেরকে এটা একটু বলা দরকার ছিল। তো তোমাদেরকে যেটা আমি বলতেছি ভাইয়া, যে আমাকে যদি কোন একটা মানে দেওয়া থাকে, সেইটার ক্ষেত্রে এই y ইকুয়ালস টু mx প্লাস c বলতে বোঝাচ্ছি mটা তার ঢাল আর c হচ্ছে তার খণ্ডিত অংশ। সেটা যে অলওয়েজ পজিটিভ হবে তা না, এই ক্ষেত্রে ধনাত্মক দিক থেকে হয়েছে, সেটা ঋণাত্মক দিক থেকে হইতে পারে। আর মূল বিন্দুগামী যদি হয় তাহলে সেটাকে আমি বলবো y ইকুয়ালস টু mx। ওকে, তাহলে এই ক্ষেত্রে যেমন বলে দিচ্ছে একটি সরলরেখার ঢাল 2, তাহলে m এর ভ্যালু এখানে 2, আর y অক্ষের ধনাত্মক দিক থেকে 5 খণ্ডিত করে। তার মানে এই ক্ষেত্রে সিটা এই y অক্ষের ধনাত্মক বলতে কি উপরের দিকে, তাহলে এই ক্ষেত্রে এটা 5, পজিটিভ 5। কিন্তু এটা এরকমও হইতে পারতো চাইলে, এই যে এই মানটা এইদিকে নেগেটিভও হইতে পারতো। তো এখানে যেহেতু আমাকে পজিটিভ বলছে c ইকুয়ালস টু প্লাস 5, তাহলে আমার বের করতে বলছে রেখাটির সমীকরণ কি, তাহলে রেখার স্ট্যান্ডার্ড ইকুয়েশন y ইকুয়ালস টু mx প্লাস c। তাহলে y ইকুয়ালস টু 2x প্লাস 5। যদি বলতো যে ঋণাত্মক দিকের সাথে, তাহলে বসাইতাম y ইকুয়ালস টু 2x মাইনাস 5। ওকে, আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো, একদম খুব সহজ একটা কনসেপ্ট। ওকে, এরপর আসি আমরা আমাদের পরবর্তী কনসেপ্টে, সেটা হচ্ছে আমাদের একদম বেসিক, ধরো হচ্ছে একটু সরলরেখা সংক্রান্ত, যে আমাদের ঢাল দেওয়া থাকে আর একটা বিন্দু দেওয়া থাকে। অর্থাৎ এই কেসটা কি ছিল, কেস 1টা ছিল ঢাল আর ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশ, তাহলে ঢালটা হচ্ছে m আর ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশ হচ্ছে c, সেখান থেকে বের করলাম। আর এবারের কনসেপ্টটা হলো কি,
যে বিন্দুটা দেওয়া আছে আর ঢাল দেওয়া আছে, তাহলে কিভাবে বের করব? বেসিক ফর্মুলা এটা মাথায় রাখবো, y - y1 = m × x - x1। ওকে, তাহলে এইখানে আমাকে বলে দিছে একটা রেখা এত বিন্দুগামী, তাহলে এইটা হচ্ছে আসলে x1 আর এটা y1, যেই দুইটা বিন্দু বলে দিবে, আর এটা হচ্ছে সেই ঢাল, আমার m হচ্ছে 3। তাহলে আমরা বসাই দিই আমাদের ইকুয়েশন y - y1 = m × x - x1। আমাকে বলছে রেখার সমীকরণ কত, তাহলে y - 2, এই যে y1 হচ্ছে 2 = 3x - 5। ভাই রিটেন এই 2 লাইন করলে হবে? হ্যাঁ 2 লাইন করলেই হবে, কারণ এখানে আর কিছু বলার নাই। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে ভাই, আচ্ছা কেস 3 তে চলে যাচ্ছি। কেস 1 টা কি ছিল আবার বলি, ঢাল এবং y অক্ষের খণ্ডিত অংশ। কেস 2 ছিল বিন্দু আর ঢাল, এই যে বিন্দু আর ঢাল। আর কেস 3 তে দুইটা বিন্দু দিয়ে দিছে, তাহলে দুইটা বিন্দু দিলে ফর্মুলা এটা মাথায় রাখবো, y - y1 / x - x1, y2 - y1 / x2 - x1। ওকে, দুইটা বিন্দু মনে করো হচ্ছে 3,4 5,2 বলে দিছে, বলছে যে রেখার সমীকরণটা বের করো। তাহলে বের করে ফেলি ভাইয়া, লিখে ফেলবা এটা x1 এটা y1 এটা x2 এটা y2। তাহলে আমরা আমাদের ইকুয়েশনে যদি বসাই y - y1 তাহলে পাচ্ছি 4, দেন হচ্ছে হলো আমাদের 4 মাইনাস থাকে কত 2। ওকে, এরপর এখানে থাকে হচ্ছে আমার মানে আমি একটু জাস্ট তোমাদের জন্য এই যে সাইডটা চেঞ্জ করছি, বা তোমরা যদি এটা না করো সেটাও সমস্যা নেই, আমি জাস্ট তোমাদের ইয়াতে দেখাই। আচ্ছা এটা বাদ দাও, তোমরা চাইলে জাস্ট যদি মনে করো এটাকে নিচে নিয়ে আসবা, সেটা করছিলাম। তো আমাদের যদি এটা করো y1 মাইনাস হচ্ছে হলো x - x1 = y2 - y1 / x2 - x1। তোমরা চাইলে এটাকে নিচে নিতে পারো, এটাকে উপরে পাঠাইতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তো y - y1 কত আমাদের এখানে 4, x মাইনাস হচ্ছে 3 = y2 কত ভাইয়া, y2 হচ্ছে 2 মাইনাস y1 হচ্ছে 4, আর x2 কত 5 মাইনাস কত 3। ওকে, এরপর জাস্ট তোমরা একটু জাস্ট ক্যালকুলেশন করে আর গুণ করে দিতে পারো, যেটা হবে সেটা অ্যান্সার। তাহলে তিনটা কেস সরলরেখা থেকে ডান করলাম, একটা হচ্ছে ঢাল আর y অক্ষের খণ্ডিত অংশ, এরপর একটা হচ্ছে হলো একটা বিন্দু আর ঢাল, আর তারপর হচ্ছে দুইটা বিন্দু। ওকে, এরপর একটাতে যাচ্ছি। এরপর একটা কি বলছে ভাইয়া, যে উভয় অক্ষ থেকে খণ্ডিত অংশ দেওয়া আছে। তাহলে মনে করো যে উভয় অক্ষ বলতে এটাই এক্স অক্ষ আর এটা আমার ওয়াই অক্ষ। এই উভয় অক্ষ থেকে কি আঁকলাম এটা, ওকে, এই উভয় অক্ষ থেকে এইটা একটা রেখা, এক্স অক্ষ থেকে তার খণ্ডিত অংশের পরিমাণটা হচ্ছে এ, আর ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণটা আমি ধরে নিলাম বি। তাহলে যদি এরকম আমি বলতে পারি যে উভয় অক্ষ থেকে খণ্ডিত অংশ একটি সরলরেখার এক্স অক্ষের কর্তৃতাংশ এ, ওয়াই অক্ষের কর্তৃতাংশ বি, যেমন চিত্রটা আমি আঁকছি, তাহলে তার ইকুয়েশন আমি বলে দিব x/a + y/b। আবার আমি বলতেছি এটা আবার ধনাত্মক থেকে হতে পারে, ঋণাত্মক থেকে হইতে পারে, সেই অনুযায়ী সেটা চেঞ্জ হতে পারে। ওকে, তো এইটা অঙ্কটা অনুযায়ী একটি সরলরেখা এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে, তাহলে এক্স এক্সিসের ধনাত্মক দিকের সাথে সে 4 ঘর, আর ওয়াই এক্সিসের ধনাত্মক দিকের সাথে সে 3 ঘর, অর্থাৎ এরকম করে যাচ্ছে। মনে করে এটা 3, এটা আমার 4। ওকে, তাহলে বললো রেখাটির সমীকরণ কি, তাহলে এক্স বাই বসবে হচ্ছে 4 প্লাস আমাদের ওয়াই বাই বসবে 3 = 1। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। যদি এটা বলতো ফর এক্সাম্পল যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 4, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকের সাথে, ঋণাত্মক দিকের সাথে 3, তাহলে সেই ক্ষেত্রে হইতো কি x/4 প্লাস y/-3 = 1। ওকে, তো এই ক্ষেত্রে ধনাত্মক বসছে, আমাদের এটা নিয়ে কোনো হ্যাসেল করার কোনো দরকার নেই। ওকে, তাহলে শেষ হলো। তাহলে একটু নিজের মাথায় একটু চোখ বন্ধ করে একটু রিভাইজ করি। টাইপ 1 ছিল ভাইয়া ঢাল আর ওয়াই অক্ষ থেকে ছেদ অংশ, সেটা ধনাত্মক ঋণাত্মক হতে পারে। টাইপ 2 টা ছিল ভাই একটা বিন্দু আর ঢাল। টাইপ 3 টা ছিল দুইটা বিন্দু। টাইপ 4 অর্থাৎ কেস 4 হচ্ছে ভাইয়া আমার উভয় অক্ষ থেকে কর্তিত অংশ। ওকে, তো উভয় অক্ষ থেকে কর্তিত অংশটা আমরা বের করছি, ঠিক আছে। আচ্ছা, কেস 3 টা আরেকবার তোমরা কেউ অনেকে জানতে চাচ্ছ, আমি জাস্ট তোমাদের জন্য আমি কেস 3 টার দিকে আবার গেলাম ভাইয়া। আমি তারপরে বলি, তোমরা তো বারবার ভিডিও পাবা। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, কোন ঘটনার জন্য ফর্মুলা, যদি আমাদের দুইটা বিন্দু দেওয়া থাকে, দুইটা বিন্দু দিয়ে বসে রেখার সমীকরণ বের করো,
তাহলে ফর্মুলাটা মাথায় রাখবো, আর বিন্দুগুলোকে ওভাবে, একটা বিন্দু আমার এটা x1 y1, এটা আমার x2 y2। এরপর আমি আসলে কিছুই করি না, এরপর আমি ফর্মুলায় মানটাকে বসাই দিছি। এটাই ছিল আমার কেস 3। আর কেস 4টা ছিল যে আমার x অক্ষ আর y অক্ষের কর্তিত অংশকে যদি আমাকে বলে দেয়, সেই জন্য আমি কতটুকু, মানে আমি কতটুকু ক্যালকুলেট করব তার বেসিসে। ওকে, আচ্ছা আচ্ছা, এরপর কেস চলে যাচ্ছি পরবর্তী কেসে। এইটা একটু ইম্পর্টেন্ট, একটু মানে তোমরা হয়তো ভয় পেতে পারো, আমরা প্রথমে একটু পড়ি, তোমাদের হয়তো দেখে মনে হবে এত বড় অঙ্ক, কোনো টেনশন করার নেই। মূল বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য আর উক্ত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে বা যে কোণ ক্রিয়েট করে সেটা দেওয়া আছে। তার মানে একটা ছোট্ট চিত্র আঁকি, ব্যাপারটা অনেকটা এরকম। এটা মনে করো এক্স অক্ষ আর এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তাহলে কি দেওয়া আছে, মনে করো যে ভাইয়া এটা হচ্ছে সেই আমার কাঙ্ক্ষিত সরল রেখাটা। সেই সরল রেখাটার জন্য প্রথমে যেটা দেওয়া সেটা হচ্ছে মূল বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য। এটা যদি হয় মূল বিন্দু, সেই মূল বিন্দু থেকে এই রেখার উপর আমি লম্ব পি টানলাম, এটা লম্ব, এই দৈর্ঘ্যটা আমাকে বলে দিচ্ছে। তোমরা অনেকে বলতে পারো ভাই পিটা কি, পিটা হচ্ছে দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য, এই যে পি। মূল বিন্দু থেকে যে রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি, আর উক্ত লম্ব থেকে, উক্ত লম্ব থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেলটা হচ্ছে আমার আলফা। তাহলে এরূপ রেখার সমীকরণ, তাহলে সেই রেখার সমীকরণ আমরা কি বলবো, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা প্লাস পি। আসো ব্যাপারটাকে আমি আবার মুছে আবার বলি, যাতে তোমাদের জন্য জিনিসটা মাথার ভিতর সেভ হয়। ঘটনাটা হচ্ছে এরকম, আমাদের এটা হচ্ছে এক্সিস, এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। কোনো একটা রেখা আমার এটা দেওয়া আছে, যে রেখাটা আমি জানি না কত। এই রেখাটার জন্য আমাকে কি কি বলা আছে, এই রেখাটার জন্য বলা আছে মূল বিন্দু থেকে ওই রেখাটার উপর লম্ব পি, আর সেই যে লম্বটা সেটা এক্স এক্সিসের সাথে কত কোণ করে সেটা আলফা। বের করতে বসে সেই রেখাটার সমীকরণ কি, রেখাটার সমীকরণ এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। অনুরূপ একটা অঙ্ক করি। একটি সরল রেখা অক্ষদ্বয়ের সাথে 50√3 বর্গ একক বিশিষ্ট একটি ক্ষেত্রফলের ত্রিভুজ গঠন করে এবং মূল বিন্দু হতে ওই রেখার উপর অঙ্কিত লম্ব এক্স এক্সিসের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে রেখাটির সমীকরণ কি। তার মানে মনে করতে পারো যে এটা সেই রেখাটা, এটাই সেই, যে ধরো এ বি, ক্যাপিটাল এ বি হচ্ছে সেই রেখাটা, বা আমি এ বি দিয়ে বুঝাইলে তোমাদের কারণ একটু পরে আবার আমার এ বি আসবে, তোমরা এ বি নিয়ে কনফিউজ হবা, যাও এ বি বাদ দিলাম, আমি ধরে দিলাম এম এন। মনে করো এম এন হচ্ছে আমার উক্ত রেখাটা, যেই রেখাটা এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এর সাথে একটা কিরকম ত্রিভুজ গঠন করতেছে, আমাদের 50√3 বর্গ একক বিশিষ্ট ক্ষেত্রফলে ত্রিভুজ গঠন করে। ভাইয়া এর আগের টাইপে আমরা পড়ছি, একটা রেখার এক্স এক্সিস এর কর্তিত অংশকে আমি বলি এ, আর ওয়াই এক্সিস এর কর্তিত অংশকে আমি কি বলি বি। এই নামকরণ আমি করে থাকি। ওকে, এখন আমাকে কিন্তু এখানে আলফার ভ্যালুটা 30 ডিগ্রি বলে দিছে। এখন আমি যেটা জানি যে এই রেখাটাকে আমি এরকম ইকুয়েশনে ফেলাইতে পারি, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি দিয়ে আমি ফেলাইতে পারি। কিন্তু এভাবে করে অঙ্কটা করার জন্য জাস্ট আমি একটা জিনিস আমি জাস্ট অ্যাপ্লাই করি। ভাইয়া দেখো, আমি কি উভয় পক্ষে পি দ্বারা ভাগ করতে পারি না? পারি। তাহলে পি দ্বারা ভাগ করলে আমার এটা এরকম আসবে, এটা এই পাশে 1 আসলো। জিনিসটাকে যদি এটা নিচে পাঠাই দিতে চাই, এক্স কে একা রাখতে চাই, তাহলে জিনিসটি এরকম হবে। তোমরা বলতে পারো ভাইয়া এটা কি এরকম ভাবে সাজানোর রিজনটা কি? এটা সাজানোর রিজন হচ্ছে ঠিক আগের অঙ্ক। কাউকে যদি আমি এভাবে সাজাইতে পারি, অর্থাৎ এক্স বাই সামথিং প্লাস ওয়াই বাই সামথিং ইকুয়ালস টু 1, সে সামথিংটা আসলে কেউ না, সে সামথিংটা আসলে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এর কর্তিতা অংশ। অর্থাৎ এই যে অঙ্কটাকে আমি এখানে সাজাইছি, আমি একটু এই জায়গাটা একটু ইরেজ করি, এই জায়গাটা সুন্দর করে লিখি। এই যে আমি এটাকে সাজাইছি, অর্থাৎ এই যে নিচের যে দুইটা পার্ট, এই পার্টটা অর্থাৎ পি বাই কজ আলফা আর পি বাই সাইন আলফা আসলে কেউ না, এইটা আসলে আমার এই এর মানটা আর এই বি এর মানটা। এখন তোমরাই বলো, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই ক্ষেত্রে হাফ
তো দিলাম ভূমি এইটা, উচ্চতা এটা, অর্থাৎ এ বি। এইটাকে আমাকে কত বলে দিছে 50√3। এরপর অঙ্ক আমাদের শেষ, জাস্ট মান বসাও। হাফ এর মান কত, এর মান এখানে পি বাই কজ আলফা, আর বি এর মান কত পি বাই সাইন আলফা, ইকুয়ালস টু 50√3। এরপরটা আসলে তোমরা নিজেরা করে ফেলতে পারো। এখানে উপরে থাকে পি স্কোয়ার সাইন টুয়াইস আলফা ইকুয়ালস টু 50√3। এরপর আমরা এখান থেকে কিভাবে এটাকে সলভ করতে পারি, পি স্কোয়ারকে লিখে ফেলি, আমরা তো এই আলফার মানটা জানি। তাহলে 50√3 সাইন 2 আলফা, তাহলে সাইন 2 ইন্টু 30°, কারণ আলফার মান 30°। তাহলে এখান থেকে লিখতে পারি পি স্কোয়ার ইকুয়ালস টু 50√3 আমার সাইন 60°। ঠিক আছে, তাহলে সাইন 60 এর ভ্যালু এখান থেকে পি স্কোয়ার ইকুয়ালস টু 50√3 ইন্টু √3/2, তাহলে থাকে পি স্কোয়ার ইকুয়ালস টু 25, 2 দ্বারা ভাগ হলে তাহলে পি ইকুয়ালস টু কত থাকে 5। ওকে, আমরা যেহেতু দৈর্ঘ্য, তোমরা বলতে পারো ভাই প্লাস মাইনাস 5 না কেন, দৈর্ঘ্য আমরা খালি পজিটিভ মানটা নিব। তাহলে ফাইনাল অ্যান্সার এক্স হয়ে যাবে আমাদের কত, এক্স cos 30 এর মানটা তোমরা লিখে ফেলবা, ওয়াই sin 30 এর মানটা তোমরা লিখে ফেলবা ইকুয়ালস টু 5। এটা অ্যান্সার। এই অঙ্কটি কি একটু বেশি তোমাদের প্রেসার হয়ে গেল? রিটেনে আসবে ভাইয়া। এমসিকিউতেও যে এমন না যে আসতে পারবে না, আসতে পারে, তো একটু বুদ্ধিমানের মতো খাটাবা, যে যদি টাইম থাকে করবা। ওকে, একটু একবার দেখো, তারপরে আমরা পরেরতে যাচ্ছি। ওকে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে সহজে পি এর মান বের করে হ্যাঁ ভাই, তাই তো করলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে তো করলাম ভাই। এত বড় রাফ ছাড়া করা সমাধান সম্ভব? আমি বললাম তো ভাইয়া যে অঙ্কটা রিটেনে আসবে। ঠিক আছে, ওকে, আচ্ছা, ইজি করে বুঝলা, থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ। আর যারা করো নাই তারা অবশ্যই আরেকবার ভিডিওটা দেখে নিও। ওকে, চলে যাচ্ছে আমাদের এটা কি আমাদের কোন কোশ্চেন না, সরি এক্সাম্পল। ওকে, তো এখন এটাতে আমাদের কি বলছে, এটা খুব মজার ভাই, এগুলা এই যে সমান্তরাল সরলরেখা আর লম্ব, একটু পরে আমি লম্ব দেখবো। তো মনে করো একটা সরলরেখা যদি ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 বলে, তোমাকে বললো যে এটা সমান্তরাল সরলরেখা বের করো। তোমরা যে কাজটা করবা, প্রথম পার্টটা যা আছে তাই লিখে ফেলবা, x প্লাস by একটা কনস্ট্যান্ট আনবা k ইকুয়ালস টু 0, এটা হবে সেই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ। তাহলে আমাকে যদি বলে 3x প্লাস 4y প্লাস 5 ইকুয়ালস টু 0, কি করব, ফার্স্ট পার্টটা একই লিখবো, আর এই পাশে কি আনবো, একটা কে আনবো ইকুয়ালস টু 0। এখন এবার কি ভাইয়া, এত রেখার সমান্তরাল সরলরেখা করো যা এত বিন্দুগামী, একটা হিন্স দিয়ে দিচ্ছে। কাউকে যদি বলি বিন্দুগামী, তার মানে কি এইটা দ্বারা সেটাকে আমি সিদ্ধ করতে পারি। সিদ্ধ মানে কি, যে এই বিন্দুটা এক্স আর ওয়াই বসায় দিই, তাহলে 3.1 প্লাস 4.2 প্লাস কে ইকুয়ালস টু 0, তাহলে 3 4 দুগুণে 8 প্লাস কে ইকুয়ালস টু -11, সরি মানে 0 থাকে, তাহলে কে ইকুয়ালস টু আমাদের পাই -11, তাই না? এটা বুঝো না, আমার মনে হয় না এরকম কেউ আসো, তাই না ভাই? এটা একদম সহজ, প্রত্যেকটা অঙ্ক এভাবে করবো, মানে সমান্তরাল বলি আর একটু পরে লম্ব দেখাচ্ছি। তাহলে মাথায় রাখবো সমান্তরালের পার্টটা খুব সহজ, যা বলবে প্রথম পার্টটা সেম, এরপরে একটা কে লাগাই দিব, এরপরে যেই বিন্দুগামী বলবে ওই বিন্দুটাকে তার উপর বসাই দিব, সেখান থেকে কে এর মানটা পেয়ে যাব, কে এর মানটা দিয়ে হয়ে যাবে। ওকে ভাইয়া? হ্যাঁ, এটা তো অবশ্যই জায়েদ, এটা তো ইজি, হ্যাঁ ঠিক বলছো ভাইয়া। ওকে, খুবই ইজি। তাহলে দেখাও যে তোমরা এটা পারো এই পোলটা পারার মাধ্যমে। কিন্তু এখানে কিন্তু আমি এখন একটা জিনিস তোমাদেরকে বলি নাই, সেই জিনিসটা হচ্ছে কি, মাথায় রাখবা যে যখন সমান্তরাল হবে দুইটা রেখা, তাদের ঢাল কি হবে, সমান হবে। দুইটি রেখা সমান্তরাল হলে তাদের ঢাল সমান, এই হিন্টসটা এই অঙ্কে ব্যবহার করো।
ওকে ওকে, ভেরি গুড, মেজরিটি তোমরা রাইট অ্যান্সার দিছো। আমাদের অ্যান্সার 4। তাহলে ভাই কি হবে, আমরা জানি ঢাল সমান। এখন একটা রেখার ঢাল কিভাবে বের করতে আমি অলরেডি বলছি, এটা আমাদের টাইপ 1 এ মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। আর এই ক্ষেত্রে আমাদের ঢালটা কত হবে, m2 হবে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। তাহলে যেহেতু সমান্তরাল m1 ইকুয়ালস টু m2, তাহলে আলফা মাইনাস 1 আলফা প্লাস 1 একটা মাইনাস দিলাম, মাইনাস 3/5, মাইনাস মাইনাস বাদ চলে যায়, তাহলে কাটাকাটি করলাম, 5 আলফা মাইনাস 5, 3 আলফা প্লাস 3, তাহলে টোয়াইস আলফা ইকুয়ালস টু 8, আলফা ইকুয়ালস টু 4। ওকে, এরপর এসে পড়ি ভাই লম্বের ক্ষেত্রে। লম্বের ক্ষেত্রে ভাই কি করবা আমি বলে দেই। মনে করো যে যদি তোমার এরকম থাকে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এই রেখার লম্ব বের করতে বলছে, তাহলে সেই রেখাটার লম্বের জন্য x y কিভাবে নিবা, তাদের সহগকে এবার ইন্টারচেঞ্জ করে দাও। ইয়ার জন্য কি ছিল, সমান্তরালের জন্য যা ছিল তাই বসে গেছে, আর এই ক্ষেত্রে সহগকে ইন্টারচেঞ্জ করবা আর চিহ্নটাকে করে দিবা বিপরীত। এরপর একটা কে লাগাই দিবা, হয়ে গেল অঙ্কটা। তাহলে এই রেখার এটা হচ্ছে আমাদের কি লম্ব রেখা। আর আরেকটা জিনিস মাথায় রাখবো যে লম্ব হলে কি হয়, আমাদের ঢালদ্বয়ের গুণফল -1 হয়, কারণ পরবর্তী পোলটায় তোমাদের হয়তো এই ফর্মুলাটা লাগতে পারে। ওকে, আসলে এই অঙ্কটা করি ভাইয়া। আমাকে বলে দিছে 3x + 4y + 5 = 0। তাহলে এর লম্ব রেখা ভাই আমার বলো তো ভাই কত হবে, সেটা হবে 4x - 3y + k = 0। দেন এটাকে বসাই দিই এটার উপরে। তাহলে আমি যদি 4.3 - 3.4 + k = 0 করি, এই পার্টটা কি হয়, 12 - 12 + k = 0। সুতরাং k = 0। অঙ্ক হয়ে গেল ভাইয়া। তাহলে আমাদের অ্যান্সার কি, 4x - 3y = 0, কারণ k এর মান তো 0। তো সবচেয়ে ইজি আমি বলবো লম্ব রেখা আর সমান্তরাল রেখার কনসেপ্টটা, এটা আশা করি ঢাকা ইউনিভার্সিটিতে আর আসলে আপনারা অবশ্যই পারবেন, এবং এখানে আপনাদের মাথা অনেক কম খাটাইতে হচ্ছে। এটা মেবি আজকে আমাদের শেষ পোল, আজকে আমাদের এটা লাস্ট পোল। ওকে, মেজরিটি তোমরা রাইট অ্যান্সার দিছো। আর একটু তোমরা ট্রাই করবা ভাইয়া পোলের সাথে এঙ্গেজ হওয়ার, আর একটু ধৈর্য ধরে ক্লাসগুলো করতে থাকো ভাই, ঠিক আছে? বিকজ আমরা তো তোমাদের কাছ থেকে 2 ঘন্টা টাইম নেই, তো 2 ঘন্টা টাইমটা তো তোমাদের একটু মনোযোগ দিতে হবে, ঠিক আছে ভাই? ওকে। আর যদি এভাবে ভাবো যে সবই ভাই পরে দেখে নিব, সেটা করলে আসলে কি একসাথে অনেক পড়া যখন জমে যাবে ভাই তখন প্রবলেম। সো পরে তো দেখে নিতেই পারবা, প্রবলেম থাকলে দেখে নিবা, কিন্তু যতটুকু পারো ক্যাচ করে নাও। ওকে, তো এই রেখাটার জন্য প্রথমটার জন্য আমি ঢাল m1 কি হবে, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। আর পরেরটার জন্য ঢাল m2 হবে কত, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। জানি লম্ব হলে কি হবে ভাইয়া, m1 m2 ইকুয়ালস টু -1, তাহলে -2/3 -3/k ইকুয়ালস টু -1। দ্যাটস মিন এখান থেকে থাকে হচ্ছে আমার 3 আর 3 কাটা গেলে আমাদের 2/k ইকুয়ালস টু -1, সুতরাং k ইকুয়ালস টু -2। ওকে, এরপর এখান থেকে আমাদের আরো কয়েকটা ছোট ছোট জিনিস আছে, একটু দেখে ফেলি। যে আমাকে যদি ভাই দুইটা রেখার বলছো যে তাদের মধ্যবর্তী সূক্ষ্মকোণ বা স্থূলকোণ, এটার মানটা আমাকে বের করতে বলবো, ঠিক আছে? সেটাকে আমি কিভাবে বের করতে পারি, সেটা বের করার জন্য এখন হইতেছে হচ্ছে আমাকে কি বের করতে হবে, আমার দুইটা ঢাল জানা লাগবে, অর্থাৎ m1 আর m2। মনে করো একটা ঢাল m1 আর আরেকটা হচ্ছে আমাদের m2। ওকে, তো
প্রথম রেখাটা আর সেকেন্ড রেখা, এই দুইটা রেখার অন্তর্ভুক্ত আমাকে বলছে সূক্ষ্মকোণ বের করো। একটু বলি ভাইয়া, এখানে কিন্তু একটা ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলাটাই আমরা হুবহু ব্যবহার করব। সেই ফর্মুলার থেকে আমরা বেসিক্যালি সূক্ষ্মকোণ স্থূলকোণ দুইটাই পাই। যদি পজিটিভটা নেই তাহলে হবে সূক্ষ্মকোণ মধ্যবর্তী, আর নেগেটিভটা নিলে হবে মধ্যবর্তী স্থূলকোণ। তাহলে প্রথম রেখাটার জন্য তাহলে m1 এর মান বের করি, m1 -2/3 আর m2 থাকে হাফ। ওকে, তাহলে tan theta equals to plus minus m1 minus m2 divided by 1 plus m1 m2। ওকে, আচ্ছা, তাহলে এরপরে প্লাস মাইনাস আমি দিলাম কি ভাইয়া, জাস্ট মানটা বসায় দাও। এইটা হাফ ডিভাইডেড বাই 1 প্লাস আমার থাকবে কত ভাই এখানে -2/3 ইনটু আমার থাকে হাফ। ওকে, এরপর জাস্ট আমি এখান থেকে যদি একটু ক্যালকুলেশন করি, এটা তোমরা করে নিবা, আমাদের থাকবে, আমি জাস্ট বলে দিচ্ছি তোমাদেরকে, ক্যালকুলেশন করে টাইম ওয়েস্ট করাবো না। তো আমার এখান থেকে যদি আমার থাকে কত, আমি জাস্ট মেবি এখানে আমার 7 বাই হচ্ছে হলো আমাদের 5 থাকবে। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের এখানে 7/4 যখন আসলো, এখানে আমাদের কাজটা হবে কি, যে tan থিটা ইকুয়ালস টু আমরা যে ভ্যালুটাকে নিব, সেই ভ্যালুটাকে আমাদের হওয়া লাগবে হচ্ছে, যদি আমাকে বলছে কি ভাইয়া অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ, ঠিক আছে, তাহলে অন্তর্ভুক্ত যখন আমি সূক্ষ্মকোণটাকে নিব, তাহলে অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের জন্য আমাকে নিতে হবে কোন ভ্যালুটাকে, পজিটিভ ভ্যালুটাকে। তাহলে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স আমার হবে হচ্ছে 7/4। আর যদি আমাকে বলে যে ভাইয়া স্থূলকোণ, তাহলে আমি মাইনাসটাকে নিতাম। এটা হচ্ছে জাস্ট ওই এই সিম্পল ব্যাপারটা, যে আমাদের কি ঘটনাটা আমাদের সেখানে বলছে, ফর্মুলায় বসায় দিব। ঢাল বের করো, তোমরা জানো, আমি আবারও বলি, ঢাল মানে হচ্ছে এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, কোএফিসিয়েন্ট অফ এক্স ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ ওয়াই। আর ফর্মুলায় বসানোর পরে যদি পজিটিভটা না সূক্ষ্মকোণ, নেগেটিভটা নিলে স্থূলকোণ। গেল, এটা ছিল আমাদের কনসেপ্টটা, দুইটি রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। এরপরের প্রবলেমগুলো আমি বারবার বলতেছি, এখন থেকে যে পরপর প্রবলেমগুলো আসে সবগুলো ছোট ছোট এবং খুব ইজি প্রবলেম। ওকে ভাই, তিনটা রেখা ত্রয় সমবিন্দু বলে দিছে। তিনটা রেখা বলতে ভাইয়া মনে করো একটা, দুইটা, কি আঁকলাম, লাস্টেরটা ঠিক আঁকিনি, এইটা হচ্ছে কি ভাইয়া, এই হচ্ছে আমার তিনটা রেখা, মনে করো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। ওকে, তাহলে এই তিনটা রেখা ত্রয় আমাকে বলছে সমবিন্দু। সমবিন্দু মানে তারা একটা বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে গেলে শর্তটা কি, রেখাত্রয় সমবিন্দু হলে তাদের দ্বারা গঠিত যে নির্ণায়ক হবে, তাদের দ্বারা গঠিত নির্ণায়কের মানটা হবে 0। ওকে, তাহলে এখন আমাদের এখানে সেই জিনিসটা একটা এক্সাম্পল বলছে যে ভাইয়া এইটা একটা তিনটা রেখা, রেখা সমবিন্দু হলে তাদের কি হবে। তাহলে জাস্ট কি করবে ভাই, নির্ণায়কটা গঠন করো, সহগ দিয়ে দিয়ে গঠিত নির্ণায়ক। এখানে থাকে 4, সহগ নিয়ে অবশ্যই, 4 -1 -2b 3 1 -1। ওকে, তাহলে এটা হবে ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দেন নির্ণয় কিভাবে সলভ করতে হয় এটা আশা করি শেখানোর দরকার নেই, তাই না ভাইয়া? তো নির্ণয় সলভ করে যা পাবা সেটা আনসার। ওকে, এখান থেকে বলে দেই বি এর কিন্তু ভাই দুইটা মান পাবা, ওই যে দ্বিঘাত সমীকরণ আসতে পারে, সলভ করে দুইটা মান পাবা। সো এটা তোমাদের টাস্ক দিয়ে দিলাম। আসো, পরবর্তীটা কি আমাদের, যে একটা বিন্দু থেকে একটি সরলরেখার উপর লম্ব দূরত্ব নির্ণয় করতে বলছে। এটা হচ্ছে আমার একটা সরলরেখা, সরলরেখাটা কি বলছে ভাইয়া, ax প্লাস by প্লাস c। ঠিক আছে, এটা একটা বিন্দু, এই বিন্দুটা হচ্ছে x1 y1। তাহলে এই বিন্দু থেকে এই রেখাটার উপর যে লম্ব দূরত্ব সেটাকে আমাকে বের করতে বলছে d। তো টেকনিকটা কি ভাই, টেকনিকটা হচ্ছে যে এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটাকে এই রেখাটার উপর বসায় দিবা, বিন্দুটাকে রেখাটার উপর বসায় দিবা, অর্থাৎ এই এক্স আর ওয়াই এর জায়গায় তুমি বিন্দুটাকে বসায় ফেলবা। তাহলে বসায় ফেললে যেটা হয়, ডি ইকুয়ালস টু, আমরা এই পাশটাতে নিব ax1 প্লাস by1 প্লাস c। এটা যেহেতু দৈর্ঘ্য নির্ণয় করে মডুলাস দিবা, নেগেটিভ হওয়ার চান্স যাতে থাকবে না, এটা হবে আমাদের সেই বেসিক ফর্মুলা বা টোটালটার উপর মডুলাস ভাবে বলতে পারো। গেল, তাহলে আমরা একটা এক্সাম্পল করি। এত বিন্দু থেকে, বিন্দুটা মনে করো হচ্ছে -2, 1, এত বিন্দু থেকে 4x - 3y + 1 = 0 রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। ওকে, আচ্ছা, তাহলে d = আমার কি হচ্ছে 4 - 2
মাইনাস 3 1 প্লাস 1, ঠিক আছে ভাইয়া? এটা মডুলাস দিলাম, আর এটা হচ্ছে হলো 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, ঠিক আছে ভাইয়া? তাহলে এই পুরোটা ক্যালকুলেট করে দেন আমরা 10 বাই এখান থেকে 5 পাবো, অ্যান্সার হচ্ছে 2। ওকে, এখন পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি ভাইয়া। যে দুটি সমান্তরাল রেখা আমাকে বলে দিছে, একটা সমান্তরাল রেখা হচ্ছে ax প্লাস by প্লাস c1, আর একটা হচ্ছে ax প্লাস by প্লাস c2। দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। তাহলে রেখা দুইটা মনে করো, একটা হচ্ছে আমার ax প্লাস by প্লাস c1, এটা হচ্ছে ax প্লাস by প্লাস c2। তোমাদের একটা জিনিস কি মাথায় রাখতে হবে ভাইয়া, সমান্তরাল রেখার জন্য আমাদের এই পার্টটা দেখো ইকুয়াল আছে কিন্তু সূত্রে, এই অংশটা ইকুয়াল। তাহলে আমরা জাস্ট দূরত্ব ইকুয়ালস টু ফর্মুলাটা বলবো মডুলাস অফ c1 মাইনাস c2 ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, ভালো কথা। এখন যে জিনিসটা হচ্ছে কি, যে আমার প্রথম ইকুয়েশনটা 5x প্লাস 12y মাইনাস 2 ইকুয়ালস টু 0 আছে, কোনো প্রবলেম নাই। পরের এই যে ইকুয়েশনটা আমি পাচ্ছি, এই ইকুয়েশনের কিন্তু এই অংশটা একই না। একই ভাইয়া? দেখো একই না, তাহলে একই করতে 2 দ্বারা ভাগ করি। তাহলে 2 দ্বারা ভাগ করলে হয়ে গেল 5x প্লাস 12y প্লাস থাকে কত 29 ইকুয়ালস টু 0 হয়ে গেল। এখন অঙ্কটা করে ফেলো, তাহলে d এর মানটা আমাদের আসবে কত, মাইনাস 2 মাইনাস 29 রুট ওভার 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার। এটা করে যেটা পাবা সেটা হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা এখন একটু আমি তোমাদের ইয়াটা দেখি, একটু রেসপন্স কি বলতেছো। রুলগুলো মনে রাখার উপায় কি? পড়তে হবে বেশি বেশি, চাইলেই হবে ভাইয়া। ঢাকা ভার্সিটিতে এমন করে পরীক্ষা, কেমন করে পরীক্ষা নিবে এগুলো তো ভাই তোমরা জানো, তোমাদের 50 নাম্বার রিটেন হবে, 30 এমসিকিউ হবে, ওইটা অনুযায়ী হচ্ছে, ঠিক আছে ভাই? আচ্ছা, এই বাদে তো আর, হ্যাঁ ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমাদের ভাই প্রায় শেষের দিকে, তোমাদের আর মানে অধৈর্য হওয়ার দরকার নেই, আমাদের আর এই একটা লাস্ট টাইপ আছে, এটা দেখলে আমাদের অঙ্ক শেষ। ওকে, তো এরপর যে জিনিসটা হচ্ছে কি ভাইয়া, আমাকে যে জিনিসটা বলছে যে দুইটা রেখা বলছে a1x প্লাস b1y প্লাস c1, আর এইটা হচ্ছে আমাদের দুইটা রেখা বলছে রেখা দ্বয়ের অন্তর্গত, মনে করো এটা একটা রেখা আর এটা একটা রেখা, তাদের অন্তর্গত যে কোণ আছে সেই কোণের সমদ্বিখণ্ড। এরকম সমদ্বিখণ্ড এই যে ধরো দুইটা, এখানে এটা একটা সমদ্বিখণ্ড, ডট 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 দিলাম সমদ্বিখণ্ড, এটা হইতে পারে সমদ্বিখণ্ড, সেটা আমাদের সূক্ষ্ম কোণের হইতে পারে, সেটা আমাদের স্থূল কোণের হইতে পারে। তো বেসিক প্রিন্সিপালটা কি, ফর্মুলাটা হচ্ছে এটা, কিন্তু এই ফর্মুলার মাধ্যমে আবার বোঝা যায় না ভাইয়া, যে কারণ এখানে প্লাস মাইনাস দ্বারা সেটা সূক্ষ্ম কোণ বা স্থূল কোণের সমদ্বিখণ্ড যে কোনোটাই হইতে পারে। তাহলে ভাই আমরা কিভাবে বুঝবো এটা কোনটা? সেটা বোঝার জন্য আমাদের একটা জিনিসের মান জানা লাগে। আগে তোমাদের একটা বেসিক কথা বলে নিই। মনে করো আমাকে এটা একটা যদি ইকুয়েশন বলে দিত 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়ালস টু 0, 5x মাইনাস 2y মাইনাস 3 ইকুয়ালস টু 0, তাহলে আমাকে যদি বলে যে এই রেখা দুটির অন্তর্গত কোণের সমদ্বিখণ্ড, জাস্ট প্রথম পার্টটাতে এটা বুঝতেই পারছো যে আমাদের এই জিনিসটা আমরা লিখবো রুট ওভার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস মাইনাস আমার এখানে থাকবে 5x মাইনাস 2y মাইনাস 3 রুট ওভার 5 স্কয়ার প্লাস 2 স্কয়ার। এখন ব্যাপারটা হচ্ছে কি ভাইয়া, যে কিভাবে বুঝবো ভাই আমি সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ড কোনটা বা স্থূল কোণের সমদ্বিখণ্ড কোনটা? সেটার জন্য আমাদের দুইটা ব্যাপার মাথায় রাখতে হবে। একটা হচ্ছে a1 a2 প্লাস b1 b2 এর মানটা বের করব। এই অঙ্ক থেকে আমি বের করব a1 a2 আর b1 b2 এর মান। যেমন এই ক্ষেত্রে এটা a1, এটা b1, এটা a1, এটা আমার কি b1, সরি a2, এটা b2। তাহলে এই ক্ষেত্রে a1 a2 আর b1 b2 এর মানটা কি, 2 ইনটু 5 প্লাস 3 ইনটু মাইনাস 2। তাহলে দেখো এটা কত পাচ্ছি ভাইয়া, 10, এটা 6, 4। এখন এই a1 a2 আর b1 b2 এর মানটা কি আসে সেটা দেখতে হবে। এই চিহ্নটা কি যদি ধনাত্মক আসছে না, এই ক্ষেত্রে চিহ্নটা কি আসছে ধনাত্মক, তাহলে যদি ধনাত্মক আসে এখান থেকে আমি যে যদি ধনাত্মকটাকে নেই, ঋণাত্মক না জাস্ট ধনাত্মকটাকে নেই, তাহলে সে হবে কে, সে হবে হচ্ছে আমার স্থূল কোণের সমদ্বিখণ্ড।
তার মানে এটা অলওয়েজ মাথায় রাখবা, এটার যে চিহ্ন সেটা যদি নাও, মাথায় রাখবা এর চিহ্ন নিলে কোনটা পাবা? স্থূলকোণের। যদি তোমরা a1 a2 প্লাস b1 b2 এর চিহ্নটা নাও, আর বিপরীত চিহ্ন নিলে সূক্ষ্মকোণ। তার মানে এই ক্ষেত্রে যেহেতু এটা ধনাত্মক আসছিল, আমরা ধনাত্মক নিলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আর যদি তোমরা মাইনাস রাখতা তাহলে সেটা হইতো সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। অধৈর্য হয়ে না ভাই, এটা আমি তো এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, একটু পরে এরপরে আমার একটা অঙ্ক আছে, সো টেনশন করার দরকার নেই। ওকে, আচ্ছা। এরপর যে জিনিসটা কি ভাইয়া, যে আমাদের এইখানে C1 C2 বলে একটা জিনিস আছে, তাহলে C1 C2 এর মানটা কি? যদি তোমরা C1 C2 আমাদের নেই, তাহলে C1 C2 এর ক্ষেত্রে আমাদের যে বেসিক ব্যাপারটা মাথায় রাখবো, যে এটার চিহ্নটাকে যদি আমাদের মানে মানে আমাদের C1 C2 এর যদি আমার যে চিহ্নটা থাকবে, মানে C1 C2 যদি পজিটিভ আসে তাহলে পজিটিভটা নিব, যদি নেগেটিভ আসে তাহলে নেগেটিভটা নিব। তাহলে এর চিহ্নটা কি হবে? এর চিহ্নটাই যদি নাও তাহলে সেটা হবে কি আমাদের মূল বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক। তাহলে আমরা যাই পড়লাম না কেন, এটাকে এখন একটা অঙ্ক দ্বারা দেখি। আমি এটা আসলে তোমাদের একটা এক্সাম্পল বলছি, আর কিছুই না। আমরা এখন একটা অঙ্ক করি, অঙ্ক করলে জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, প্রথমে একটু সাজাই নি। আমাকে এখানে এটা বলছে, এই অঙ্কটা একটু জাস্ট দেখো ভাইয়া, শেষ। এটা করলে আমাদের আজকের পড়া শেষ, কোনো আর ইয়া করা লাগবে না, আমাদের আর 5 মিনিট টাইম আছে, আমাদের শেষ হয়ে গেছে। সেটা মনোযোগ দাও। অঙ্কটাকে যদি সাজাই নিই তাহলে 2x - 1 + 1 = 0, আর এটাকে আমি বলতে পারি কি x - 2y + 4 = 0। ওকে ভাইয়া, ভালো কথা। তাহলে এখন আমাকে বের করতে বসে এই সমদ্বিখণ্ডকে, তাহলে বেসিক ফর্মুলা জানি 2x - y + 1, এখানে আমার থাকবে হচ্ছে √2² + 1² = +- x - 2y + 4 আমার থাকে 1² + 2²। তাহলে এটা হলো আমাদের বেসিক, প্রথমে আমি করলাম। এখন আমাদেরকে চলে যেতে হবে দুইটা জিনিস, এদের মধ্যে কোনটি মূল বিন্দুধারী সেটাও আমরা বের করব। প্রথমে a1 a2 + b1 b2 এর চিহ্নটা দেখি, মানটা ফ্যাক্টর না, চিহ্নটা ফ্যাক্টর। আমি বারবার বলতেছি মান ফ্যাক্টর না, চিহ্ন ফ্যাক্টর। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা আসতেছে, a1 এর মানটা কত ভাইয়া? এই ক্ষেত্রে এটা a1, এটা হচ্ছে কি আমার b1, এটা হচ্ছে আমার a2, এটা হচ্ছে আমার b2। ওকে, তাহলে আমার a1 এর মান 2 × 1 + -1 × -2। ওকে, এটা ইকুয়ালস টু আমি এখানে পাচ্ছি 4। তাহলে এটা চিহ্নটা কত? এটা চিহ্নটা হচ্ছে পজিটিভ। তাহলে এখান থেকে যদি আমি পজিটিভটা নেই তাহলে পজিটিভটা হবে স্থূল কোণের সমদ্বিখণ্ডক। তাহলে স্থূল কোণের সমদ্বিখণ্ডক হবে কত? তাই আমরা যদি পজিটিভটাকে নেই, অর্থাৎ আমি এখান থেকে জাস্ট এখানে পজিটিভটাকে রাখবা 2x - y + 1 √2² + 1² = x - 2y। এখানে আমি ভালো মতো লিখতেছি না, কারণ তোমাদের বুঝাইলেই হইলো। আর নেগেটিভটা নিলে নেগেটিভটা হবে হচ্ছে আমাদের সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। আর লাস্ট অফ অল কি ভাইয়া, যে কোনটি মূল বিন্দুধারী? C1 আর C2 হচ্ছে কি আমাদের মূল বিন্দুধারী। তাহলে সেটা হবে কি আমাদের এখানে 1 × 4। তাহলে এইটা কত আসতেছে? 4 আসতেছে, অর্থাৎ সহজ কথা পজিটিভ। তাহলে পজিটিভ এর চিহ্নটাই নিব, অর্থাৎ এই ক্ষেত্রে যেটাই আমাদের স্থূল কোণের সমদ্বিখণ্ডক সেটাই হচ্ছে আমাদের মূল বিন্দুধারী, আর বাকি যেটা থাকতেছে, যেটা আমাদের মাইনাস, সেটা হচ্ছে কি ভাই আমাদের সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক। সো ওভারঅল এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি হলো তোমরা এখান থেকে হলো জিনিসটা বুঝতে পারছো ভাইয়া, ঠিক আছে? তো এখন বাদ বাকি যেটা একটু বলি, তোমাদের ওভারঅল প্রিপারেশন যে প্ল্যানিংটা, সেই প্ল্যানিং নিয়ে আমি অল্প কিছু কথাবার্তা বলি। তোমাদের এটা নিয়ে একটা প্রবলেম থাকে, সেটা জিনিসটা হচ্ছে ভাইয়া যে তোমাদের বই এখন অতটা করার দরকার নেই, কারণ এইচএসসি পরীক্ষা যেহেতু আমাদের হয়ে গেছে ভাইয়া, তাহলে বইটাকে একটু সাইডে রেখে আমি বারবার বলবো যে তোমরা ট্রাই করো হচ্ছে যে প্রথমে আমাদের ক্লাস যে লেকচার, এটা পিডিএফ আমরা আপলোড করে দিচ্ছি, তোমরা ভিডিও পাচ্ছ, তাহলে তোমাদের কাছে দুইটা রিসোর্সেস থাকতেছে।
এরপরে তোমাদের কাছে যেটা থাকে সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক। অবভিয়াসলি কোশ্চেন ব্যাংক প্রায় এত প্র্যাকটিস করো যে মুখস্থর মতো হয়ে যায়। এবং লাস্ট অফ অল তোমাদের যে পরীক্ষাগুলো হচ্ছে পরীক্ষাগুলোর যে সলিউশন থাকে সেটা চেক করো, কারণ এরপরও তুমি কি কি ভুল করতেছো সেটা তোমার আসতে পারে, ঠিক আছে? তো ওভারঅল এভাবে একটা প্রিপারেশন নাও, আর এখানে তো অবশ্যই তোমাদের লেগে থাকতে হবে না, ঠিক আছে? সো ইনশাল্লাহ একটা ভালো কোনো আউটপুট আসবে। ওকে ভাইয়া, সো একটু পর্যন্ত আমার বলার ছিল। আর শোভন ভাই, আফজাল ভাই যদি কিছু বলেন। ওকে, থ্যাংক ইউ তাহসান ভাই। সুবন ভাই কিছু বলবেন? না ভাই, চলে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর স্টুডেন্ট যারা তোমরা ক্লাস করছো, তোমরা বাইরা ক্লাস শুরুর আগে অনেক সুন্দর করে বলে দিয়েছিল কিউএনএ সেকশনে কিভাবে ইউজ করবা। তারপরেও খেয়াল করলাম তোমরা এরকম যে কোয়েশ্চেন করছো যেগুলো হলো অপ্রাসঙ্গিক ছিল ম্যাক্সিমাম। উদ্ভাস থেকে আর কোনো বই দিবে না, বা কি কি বই দিবে, কি পড়বো, কি কি বই তুমি পাইছো বা পাবা, সেগুলো তো আমি এবং ইভেন বাইরা যারা কিউএনএ তারাও জানে না। সো এসব কোয়েশ্চেন করে তোমরা ঠিক না আর কি। হ্যাঁ, তোমরা হলো একটা সেকশন পাইছো, প্ল্যাটফর্ম পাইছো, বেস্ট ইউজ করার চেষ্টা করবা প্রাসঙ্গিক প্রশ্ন করে। এটাই তোমাদের কাছে প্রত্যাশা করবো। আর ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সে প্রত্যাশায় আজকে ক্লাসটা শেষ করলাম। আল্লাহ হাফিজ।